নূর খেলনাগুলো নিয়ে খেলতে খেলতে একসময় নিজেই ঘুমে ঢুলে পড়তে নিল। তা দেখে আদিল ধরে ফেলে, আস্তে করে শুয়ে দিল তাকে বালিশে। মায়াময় চোখে তাকিয়ে রইল নূরের মুখ পানে। আদিল মুখটা নামিয়ে অধর ছোঁয়ালো নূরের কপালে। নূরের গালে বৃদ্ধা আঙুল বুলিয়ে মায়াবী চোখে তাকিয়ে মনে মনে বলল আদিল, আম সরি, তোমাকে আগে দূরে সরিয়ে রেখেছিলাম, তবে আর না। আজ আমার জীবনে পুরোপুরি স্বাগতম তোমাকে। আজ থেকে তোমাকে আর এক মুহূর্তের জন্য অবজ্ঞা করব না আমি। তুমি আমার রাজ্যের রানী, আমার জান, আমার অ্যাঞ্জেল। কথাগুলো বলে একটা প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে নূরকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল। আর প্রশান্তিতে দুটো চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 6টা। ঘুমের রেশ কেটে চোখ দুটো মেলে তাকালো আদিল। তাকিয়ে জীবনের সবচেয়ে প্রশান্তিময় মুহূর্তে সাক্ষী হলো সে। বুকের মাঝে যখন নূরের ঘুমন্ত নিষ্পাপ মায়া সাগর মুখখানা নজরে এলো। মায়া ভরা মুগ্ধ নয়নে তাকে রইল নূরের মুখ পাড়ে। আজকের মতো সুন্দর সকাল যেন কখনোই এরকম দৃশ্যমান হয়নি আদিলের জীবনে। কাল রাতের মতো প্রশান্তিময় ঘুম এর আগে কখনো হয়নি আদিলের। বুক জুড়ে যেন কেবলই প্রশান্তির এক অনাবিল শিথিলতা। যেন শত বর্ষ ধরে অশান্ত ছুটে চলা পথিক মনোমঞ্জিলে দেখা পেয়েছে সে। ক্লান্ত তৃষ্ণার্ত বুকটা পেয়েছে পানির দেখা। জীবনটা এত সুখময় হতে পারে তা নূর জীবনে না এলে হয়তো জানতেই পারতো না সে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায় আদিল। সেদিন নূরের বোন যদি না পালিয়ে যেত তাহলে নূরকে কিভাবে পাত সে। কথাগুলো ভাবতে ভাবতে নূরের মুখে পড়া চুলগুলো আঙুলের পরশে সরিয়ে দিল কানের পিছে। আর নিজের মুখটা নামিয়ে অধ ছোঁয়ালো নূরের কপালে। কিছু সময় ওভাবেই থাকলো সে। তারপর আস্তে আস্তে নূরের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে আদিলকে এভাবে সামনে দেখে ঘাবড়ে গিয়ে আচমকা দুহাত দিয়ে ঠেলে আদিলকে জুড়ে ধাক্কা মারল। অপ্রস্তুত থাকায় আদিলও আচমকা ধাক্কা খেয়ে ব্যালেন্স হারিয়ে বিছানা থেকে নিচে পড়ে গেল। হতবাক দৃষ্টিতে তাকালো নূরের দিকে। নূরও সাথে সাথে বিছানা থেকে উঠে পড়ে ভয়ে ভয়ে বলে উঠল আদিলকে, আমাকে ঘুমের মাঝে খেয়ে ফেলেছিলে, পচা রাক্ষস একটা। আদিলের রাগ হলো ভীষণ নূরের কথা শুনে। যাকে সে নিজের সবটা মালিক করে দিয়েছে তাকে নাকি সে খেয়ে ফেলবে। আদিল উঠে দাঁড়িয়ে নূরের দিকে তেড়ে যেতে যেতে দাঁত কিরমির করে বলে উঠল, আমি রাক্ষস? তোমাকে তো আমি। আদিলের তেড়ে আসা দেখে নূর আরো ঘাবড়ে গেল। নিজের আত্মরক্ষায় সে আশেপাশে যা পেল তাই উঠিয়ে নিয়ে আদিলকে হুমকি দিল, দেখো দেখো, একদম কাছে আসবে না, না হলে কিন্তু আমি এটা দিয়ে মেরে ফেলবো। কথাটা বলেই জোরে জোরে চিল্লাতে থাকলো নূর, বাঁচাও, বাঁচাও আমাকে, এই রাক্ষস আমাকে খেয়ে ফেললো, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। নূরের কাণ্ড দেখে আদিল বুঝতে পারলো রাগলে কাজ হবে না। রাগ দেখে নূর আরো ভয় পেয়ে যাচ্ছে। তাই শান্ত হয়ে নূরকে বোঝাতে চাইলো। আদিল বলল, নূর মাই অ্যাঞ্জেল, দেখো আমার কথা শোনো, শান্ত হও প্লিজ, আমি তোমাকে কিছু করব না, আমার কাছে এসো। নূর যেন কোনো কিছুতেই শুনতে রাজি না। ধীরে ধীরে সেই রকম হাইপাই হয়ে উঠছে। জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। আদিল তার দিকে একটু এগোলেই সে হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে ছুঁড়ে মারছে। এর মধ্যে একটা কাঁচের বোতল এসে লাগলো আদিলের হাতে। সাথে সাথে আদিলের হাতটা কেটে যায়। ব্যথা পেয়ে আদিল ঝাঁকিয়ে হালকা আর্তনাদ করে ওঠে। ততক্ষণে নূরের চিল্লাচিল্লি শুনে বিহান সহ পাখিরাও দৌড়ে চলে এসেছে। দরজা খুলে বিহান ভেতরে ঢুকলো। পিছে পিছে জমিলাও এলো। নূর বিহানকে দেখে দৌড়ে গিয়ে বিহানের পেছনে লুকালো। লুকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, নূর বাঁচান আমাকে, এই এই রাক্ষসটা আমাকে খেয়ে ফেলবে। এদিকে নূরের কথায় তবদা খেলো বিহান। আদিলের দিকে তাকিয়ে দেখলো আদিলের হাত থেকে রক্ত পড়ছে। তা দেখে বিহান এক ছুটে আদিলের কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বলে উঠল, কি রে, তোর হাইট কাটতে গেল কেমনে, কি হয়েছে এইখানে? আদিলের হাত কাটার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নূরের ওভাবে ওকে ভয় পাওয়া দেখে। করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের পানে। সে এই মুহূর্তে জমিলার পেছনে লুকিয়ে পড়েছে। আদিল মনে মনে ভাবলো, সে কি এতটাই ভয়ঙ্কর আর এতটাই খারাপ হবে? হয়তো খারাপ বলেই তো নূর ওকে রাক্ষস ভাবছে, ওকে মেনে নিতে পারছে না। আদিল চোখের ইশারায় জমিলাকে বুঝালো আপাতত নূরকে এখান থেকে নিয়ে যাক, না হলে নূর শান্ত হতে পারবে না। আদিলের ইশারায় জমিলা নূরকে নিয়ে গেল আপাতত। বিহান আদিলের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। বিহান ব্যান্ডেজ করতে করতে খেয়াল করলো আদিলের মুখটা বিবর্ণ হয়ে আছে। বিহান হয়তো বুঝতে পারলো এর কারণ। সে তাই শান্ত সুরে বলে উঠল আদিলকে, এত জলদি হঠাৎ হইলে চলবো? জানি তোর লাগে ভাবির এমন করা তোর দিলে লাগে, কিন্তু একটু তো সময় লাগবই।
তোর অহন বুঝন লাগবো, ভাবির মনে তোর লইয়া আতঙ্ক বইসা গেছে। এত জলদি কাজ হইব না, সময় লাগবো, আর মেহনতও লাগবো। তোর পেরেছেন ওহনে কাম নাইকা, দেখবি বহুত জলদি ভাবিও তোরে পছন্দ কইয়া ফেলাইবে। বিহানের কথা শুনে আদিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, আই জাস্ট হোপ সো। বাট নূরের এই উপেক্ষা আমি আর নিতে পারছি না। আমি কি করলে ও আমাকে নিজের পছন্দের তালিকায় রাখবে বল না? ও শুধু একবার বললে আমি সবকিছু ওর কদমে ঢেলে দেব, অথচ আমাকেই চায় না ও। নূরের চোখে যখন আমার জন্য ভয় দেখি, তখন নিজেকে দুনিয়ার সবথেকে খারাপ ব্যক্তি মনে মনে হয় আমার। বিহান তখন বলে উঠল, আরে চাপ লস না, সব ঠিক হইয়া যাইব গা। বিয়া করছো যখন বইয়ের বেড়া তো লইয়ই হইব। আদিল বিহানের কথা শুনে হালকা হাসলো, তারপর বলল, গিয়ে দেখ নূর ঠিক আছে কিনা, ও শান্ত হয়েছে কিনা দেখ। প্রত্যুত্তরে বিহানও বলে উঠল, জমিলা খালা আছে ভাবির লগে, তুই একদম চিন্তা করিস না। জমিলা অনেক বুঝিয়ে শুনে নূরকে শান্ত করেছে, নূরকে খাবার খাইয়ে দিয়েছে। নূর এখন বিছানায় বসে পুতুল নিয়ে খেলছে। জমিলা এবার তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, বৌমণি, আপনি ছোট সাহেবকে দেখে এত ভয় পান কেন? জমিলার কথা শুনে নূর মুখটা ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে উঠল, কারণ সে রাক্ষস, আমার দাদির রূপকথার গল্পে সেই রাক্ষস যে সবাইকে খেয়ে ফেলে, আমাকেও খেয়ে ফেলবে। জমিলা হালকা হেসে বলে উঠল, না বৌমণি, আপনি ভুল বুঝছেন। ছোট সাহেব রাক্ষস হতে যাবে কেন? সে তো আপনার স্বামী, তার সাথে আপনার বিয়ে হয়েছে। ছোট সাহেব অনেক ভালো মানুষ, সে রূপকথার রাক্ষস না, বরং রূপকথার গল্পে রাজকুমার সে। আধুনিক জামানায় বলতে গেলে সিনেমায় হিরো। দেখেন না, দেখতেও কি সুন্দর, হিরোর মতো। জমিলার কথায় নূর গভীর ভাবনায় পড়ে গেল। নূর ভাবতে লাগলো, হ্যাঁ তো, লোকটা তো দেখতে হিরোর মতোই, কিন্তু উনি তো ভয়ঙ্কর। হঠাৎ ভাবনার মাঝে জমিলা বলে উঠল, বৌমণি, আপনি কিন্তু আজকে ঠিক করেন নাই। ছোট সাহেব আপনার স্বামী, তাকে আপনি ওভাবে মারলেন, আল্লাহ নারাজ হবে। স্বামীর সাথে ওরকম ব্যবহার করতে নেই, পচা মেয়েরা এমন করে। আপনি কি পচা হতে চান? জমিলার কথায় নূর সাথে হাতে ঠোঁট উল্টিয়ে বলে ওঠে, না, আমি পচা হতে চাই না। জমিলা তখন মুচকি হেসে বলে ওঠে, তাহলে ছোট সাহেবের সাথে অমন করবেন না কেমন? নূর তখন ভীতগ্রস্ত হয়ে বলে ওঠে, কিন্তু আমার যে ওনাকে ভয় করে, কত ভয়ঙ্কর উনি, যদি আমাকে মেরে ফেলে। নূরের কথা শুনে জমিলা খালা বেশ সান্ত্বনা সুরে বলে ওঠে, মারবে না আপনাকে, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। হ্যাঁ, ছোট সাহেব অনেক রাগী, তবে সে তো আপনার স্বামী, আপনাকে কেন মারবে সে? আপনি শুধু একবার মনের ভয় দূর করেন, দেখবেন তাকে আপনার খুব পছন্দ হবে। এবার নূর বেচারি ভীষণ ভাবনায় পড়ে গেল জমিলার কথা শুনে। আবির এসেছে দুপুরের দিকে, আদিল অফিসে, তাই অনেকক্ষণ ধরে নূরের সাথে আড্ডা দিচ্ছে লিভিং রুমে সোফায়। ঠিক তখনই দরজা দিয়ে এক সুন্দরী রমণী আগমন ঘটল। সে এগিয়ে এসে বলে উঠল, এক্সকিউজ মি। আবির চোখ তুলে তাকালো, যথারীতি সুন্দরী রমণী দেখা মাত্রই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। ঠাস করে উঠে দাঁড়ালো সে, মেয়েটির দিকে হালকা ঝুঁকে ফ্ল্যাটিং ভঙ্গিমায় বলে উঠল। আবির মুচকি হেসে বলে উঠল, আরে কারেন্ট তো আগে হতে দাও, তারপর না হয় এক্স করো। মেয়েটি ভ্রুকুচকে বলে উঠল, সরি। আবির সাথে সাথে বলে ওঠে, ডোন্ট বি। বাই দা ওয়ে, আপনার সুন্দর মুখে সুন্দর নামটা যদি বলতেন। মিথিলা সাথে সাথে বলে ওঠে, জি। আবিরও বলে ওঠে, ওয়াও, হোয়াট এ ইউনিক নেম। জি। মিথিলা সাথে সাথে বলে ওঠে, না না, আমার নাম জি না, আমার নাম মিথিলা। আবির তখন সাথে সাথে বলে ওঠে, ও আচ্ছা, হাই মিথিলা, আমি আবির সিঙ্গেল। মিথিলা বলে ওঠে, আবির সিঙ্গেল? সিঙ্গেল আবার কারোর সারনেম হয় নাকি? আবির তখন বলে ওঠে, আরে এটা সারনেম না, সিঙ্গেল আমার স্ট্যাটাস। আবির আবারও দুঃখী ভঙ্গিমায় বলে উঠল, জানেন, আমি পুরো 3 ঘন্টা 25 মিনিট 30 সেকেন্ড ধরে সিঙ্গেল আছি। এই দুঃখ কি সওয়া যায় বলেন? দুঃখে তো আমার গেঞ্জিটাই ছিঁড়ে যাচ্ছে, আমি এত সিঙ্গেল আছি দেখে। এত সিঙ্গেল হয়ে গেছি যে আমার জুতোও সিঙ্গেল হয়ে গেছে। এই যে দেখেন, এক পায়ে জুতো আছে আর এক পায়ে নেই। আমার দুঃখ দেখে নিশ্চয়ই আপনারও কষ্টে মুখের আটা ময়দা সব ঝরে যাচ্ছে। কষ্ট পেয়েন না, আমি আছি তো, এবার নিশ্চয়ই আমার কষ্ট দূর করবেন, তাই না? যত যাই হোক, আমার মতো একটা হ্যান্ডসাম কিউট ছেলেকে নিশ্চয়ই আপনি কষ্ট পেতে দিবেন না। মিথিলা এতক্ষণ অবাক হয়ে তবদা খাওয়ার ভঙ্গিমায় বলে উঠল, এক্সকিউজ মি, কি আবোল তাবোল বলছেন আপনি? আমি এখানে মিস্টার আদিলের সাথে দেখা করতে এসেছি। আমি কে এস গ্রুপের বসের সেক্রেটারি। বস আমাকে পাঠিয়েছেন মিস্টার আদিলের সাথে একটা ডিলের ব্যাপারে কথা বলতে।
ডিলটা কনফিডেন্সিয়াল, তাই বাসায় এসেই কথা বলতে বলেছেন। আবির মিথিলার কথাগুলো শুনে বেশ একগাল হেসে বলে উঠল, আরে আমি তো আপনার মিস্টার আদিল। আসুন আমরা রুমে গিয়ে ডিল ডিসকাস করি কেমন? এখানে অনেক ডিস্টার্ব হবে। মিথিলা তখন বলে উঠল, ও আপনি মিস্টার আদিল, হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। বলে মেয়েটা হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো আবিরের দিকে। আবির মেয়েটার হাত ধরে বলে উঠল, আরে এসব হ্যান্ডশেক করা তো বিদেশি ঢং, আমরা তো দেশি, আর দেশিরা করে কোলাকুলি। আসেন কোলাকুলি করি একটু, দেশি সংস্কৃতি তো বাঁচিয়ে রাখতে হবে তাই না? কথাটা বলে আবির মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলে মেয়েটা বিভ্রান্ত হয়ে কিছুটা সরে যায়। ঠিক তখনই সেখানে বিহান এসে উপস্থিত হয়। ওদেরকে দেখে বলে ওঠে, কি ওইতেছে এইখানে? এই মাইয়াডারে আবার কেডা? আবির দাঁতে দাঁত চেপে বলে উঠল, হতে আর দিলি কই শালা, একটু পরে আসলে কি তোর মগজে কিডনি হয়ে যেত নাকি? বিহান তখন প্রতি উত্তরে বলে উঠল, কি হয়েছিস শালা, আর এই মাইয়াডাই বা কেডা? মিথিলা তখন বলে উঠল, জি আমি মিথিলা, কে এস কোম্পানি থেকে এসেছি আদিল স্যারের সাথে দেখা করতে। বিহান সাথে সাথে বলে ওঠে, ও আচ্ছা, মাগার আদি তো অফিসে অহন। মিথিলা বিস্মিত কণ্ঠে বলে উঠল, অফিসে মানে? তাহলে উনি কে? উনিই তো বলল উনি মিস্টার আদিল। আবির বেচারা তো ধরা খেয়ে নিজের মুখ লুকাতে এদিক ওদিক চোরের মতো তাকাতে লাগলো। বিহান ভ্রু কোচকে সন্দিহান কণ্ঠে কিছুক্ষণ তাকিয়ে রইল আবিরের দিকে। তারপর হঠাৎ হো হো করে হেসে বলে উঠল, হাচাই কইলেন, ও হলো আদিল আর আমি হলো হাজরুখ খান, আর এইটা হইল গিয়া বাকিংহাম প্যালেস, আর এইটা পৃথিবী না মঙ্গল গ্রহ। কথাগুলো বলেই আবার উচ্চস্বরে হাসতে লাগলো বিহান। মিথিলা ভেবাচাকা খেয়ে বলে উঠল সাথে সাথে, মানে? বিহান তখন প্রত্যুত্তরে বলে উঠল, আরে ম্যাডাম, মানে হইল এ হালা কোনো আদিল ফাদিল না। আরে এই তো আদিলের বাছাই ধারুদারের যোগ্য না। আদিল দরা কইয়া এরে বন্ধু কইরা রাখছে, না হলে বেচারা পাগল ছাগলের সবাই খালি উষ্টা মারে। মিথিলা এবার একটু ভয় পেয়ে আবির থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়িয়ে বিস্ময় মরা কণ্ঠে বলে উঠল, কি বলেন, উনি পাগল? বিহান আবার প্রত্যুত্তরে বলে উঠল, খালি না, এহেরে বদ্ধ পাগল। ওর পাগলামো খালি সুন্দরী মাইয়াগো দেখলেই বাড়ে। সুন্দরী মাইয়াগো দেখলেই ওর মগজ পেটের ভিতর ঢুইকা যায়, আর কিডনি ঢুকে যায় ফুসফুসি ভিতরে, পুরোই কেমিক্যালে মিক্স হইয়া যায়। বিহানের কথা শুনে মিথিলা বেশ ভয়েই বলে ওঠে, বলেন কি? থ্যাংক গড আপনি আমাকে বাঁচালেন, না হলে এই পাগল তো আজ আমাকে মেরেই ফেলতো। আমি বরং যাই, হ্যাঁ মিস্টার আদিলে অফিসে দেখা করে নেব। কথাটা বলেই মেয়েটি তড়িৎ গতিতে পালালো ওখান থেকে। তা দেখে তো বিহান উচ্চস্বরে হাসতে লাগলো। তারপর আবিরের দিকে তাকালেই দেখলো আবির কেমন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আবির তখন দাঁত কিরমির করে বলে উঠল বিহানকে, আমি পাগল? ঠিক আছে, আজ তোকে একটু পাগলামি দেখিয়েই ছাড়ি। অবস্থা বেশ খারাপ পর্যায়ে সেটা বুঝতে পেরেই বিহান ছুট লাগালো। তবে আবিরও ছাড়ার পাত্র নয়, দৌড়ে ধরে ফেললো বিহানকে। বিহানকে সোফার উপর ফেলে দিয়ে ক্ষিপ্ত সুরে বলে উঠল, আমি পাগল? হ্যাঁ, এবার এই পাগল কি করে দেখ শুধু তুই। আমার সকাল সকাল ডেটটা বেশ নষ্ট করে দিলি তুই। বিহান তা শুনে জোরে জোরে হাসতে লাগলো। এক পর্যায়ে আবির ক্লান্ত হয়ে বিহানকে ছেড়ে দিয়ে সোফায় গা এলিয়ে দিয়ে বসে পড়ল। বিহানও আরাম করে বসে বলল, ভাই এভাবে আর কতদিন? একটার উপর তো টিকা যা। আবির পকেট থেকে সিগারেট বের করতে করতে বলে উঠল বিহানকে, এখানে কি ভোর চলছে নাকি? যে কোনো একটাই সিল মাইরা দেবো। আরে আবির হলো মহাপ্রাণ ব্যক্তি, বুঝলি? সকল নারীদের সেবায় নিজেকে বিৎসর্গ করে দিয়েছে। শুধু একজনকে ধরে বাকিদের কষ্ট দেওয়ার মতো স্বার্থপর আমি না। বলে সিগারেটে মুখে পুড়ে দিয়ে লাইটার জ্বালাতে নিল আবির। ঠিক তখনই বিহান বলে উঠল, আর আহানা? আহানার নাম শুনতেই জ্বলন্ত লাইটার তৎক্ষণাৎ স্থির হয়ে গেল আবিরের হাতে। হাতে থমকালো মুখশ্রীও। বেখেয়ালিতে হঠাৎ আগুনের হালকা ছেঁকা লাগলো আবিরের আঙুলে। ছট করে লাইটারের হাত থেকে ফেলে দিল। ঠোঁট গোজা সিগারেটটা বের করে দ্বিধান্বিত মুখ করে বলে উঠল, হোয়াট আহানা? এখানে আহানা আসলো কোত্থেকে? বিহান তখন বলে উঠল সাথে সাথে, কই থেকে আবার আসবো? আহানা তো বহুত আগে থাইকাই আইসা বসে আছে তোর কলিজার ভিতরে। তা ওর সাথে কি এমনিতেই করবি নাকি তুই? আবির সাথে সাথে বলে উঠল, কি আবল তাবল বকছিস তুই? এই জন্যই আমি সবসময় তোকে সস্তা মাল খেতে না করি। আরে আমারে বললে আমি তোরে দামি বিদেশি খাইতাম। এখন ভুলভাল বকছিস তুই। বিহান সাথে সাথে বলে ওঠে, আচ্ছা আমি ভুলভাল বকতেছি, ঠিক আছে এক কাম করি, তোর আর ইন্টারেস্ট নাই আহানার প্রতি?
ভাবতেছি আমি বিয়া কইলা ফেলাই। আমার বিয়ার বয়স তো হইয়া গেছে, আর আহানাও দেখতে মাশাআল্লাহ চাঁদের লাগান, ভাল লাগে আমার। বিহানের কথা শুনে আবিল চোয়াল শক্ত করে তাকালো বিহানের দিকে। চোখ ভীষণ লাল হয়ে গিয়েছে। তা দেখে বাঁকা হেসে বলল বিহান, কি রে এমতে তাকাচ্ছিস কেলা? খাইয়া হাবেলি নাকি? বাঞ্চা, তোর আবার রাগ ডাক হইতেছে না তো আমার কথায়? আবির দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়ালো। সামনে টি টেবিলটাকে সজোরে একটা লাথি মেরে হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে বিহান হালকা হাসলো, বলল, পাগল একটা। রাত 10টা পার হয়ে গিয়েছে, অনেক আগেই। নূর এখনো পর্যন্ত জমিলার কাছেই আছে। জমিলা কত করে বোঝাচ্ছে তাকে আদিলের রুমে যেতে, কিন্তু নূর ভয়ে রাজি হচ্ছে না। আপাতত জমিলা নূরকে রুমে রেখে বাইরে রান্নাঘরের কাজে গেছে। নূরের রুমে ভালো লাগছিল না, তাই পুতুলটাকে কোলে নিয়ে এসে একটু করিডোরে এলো। সামনের দিকে হাঁটতে লাগলো একটু। সে হাঁটতে হাঁটতে এক সময় খেয়াল করলো সে আদিলের রুমের সামনে চলে এসেছে, যেখানে কাল রাতে সেই লোকটার সাথে ছিল সে। খেয়াল হতেই ভয় শুরু হয়ে যায় তার মনে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে উল্টো ঘুরে দ্রুত চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎই কিছু চোখে পড়ে যায় তার, যার দরুন তার বাড়ানো কদমও থেমে যায়। আদিলের রুমের দরজা হালকা খোলা ছিল। সেখান থেকে ভিতরে দেখতে পায় নূর। দেখতে পায় আদিল বিছানায় বসে আছে খালি গায়ে, আর তার পিঠে বড় একটা ক্ষত দেখা যাচ্ছে। ক্ষতটা বেশ তাজা। আদিল তার ক্ষতের হয়তো মলম লাগাতে চাচ্ছে, কিন্তু ভালো করে হাত পৌঁছাচ্ছে না। পুরো হাতটায় ব্যান্ডেজে রক্ত ভিজে গিয়েছে। যেখানে সকালে আঘাত করেছিল নূর আদিলকে, এভাবে দেখে অবুঝ নূরের মনে অপরাধ জাগলো যেন। জমিরার তখনকার কথা মনে পড়ল তার। সে কি সত্যি সত্যি পচা মেয়ে হয়ে গেছে? কিন্তু নূর তো পচা হতে চায় না। নূর বেশ দ্বিধাদ্বন্দ্বেই মাঝে পড়ে যায়, ফলে হালকা ভীতু মনেই ধীরে ধীরে এগিয়ে যায় রুমের ভেতর। আদিল তখনও নিজের আঘাতে মলম দেওয়ার প্রয়াস করে যাচ্ছে। শত্রুর গ্যাংয়ের সাথে আজ ফাইট করতে হয়েছে তাকে। বরাবরের মতোই শত্রুপক্ষকে কুপকাত করে দিয়েছে সে। তবে ফাইটে তার একটু আঘাতও লেগেছে। নূরে দেওয়া আঘাতের স্থানে আবারও নতুন করে আঘাত লেগেছে, আর পিঠে একটু লেগেছে। যদিও সে চাইলেই ডক্টর দেখাতে পারত, তবে সামান্য ব্যাপারের কারণে ডাক্তার দেখানো আদিলের কাছে সিলি মনে হয়। আর তাছাড়া হাতের এই ক্ষততে সে কাউকে হাত লাগাতে দেবে না। এটা যে ওর অ্যাঞ্জেলের দেওয়া প্রথম ক্ষত, এখানে অন্য কারো হাত দেওয়ার অনুমতি নেই, তাই নিজেরটা সে নিজেই করবে। তবে হাত পৌঁছাতে না পারায় একটু অসুবিধায় পড়ল সে। ততক্ষণে নূর আদিলের পেছনে এসে দাঁড়িয়েছে। আদিল এমন স্ট্রাগল দেখে কেমন মায়া হলো তার। সে বলে উঠল, কি হয়েছে তোমার? মেয়েলি কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো আদিল। নূরকে এখানে দেখে অনেকটাই অবাক হলো। আদিল যেন এটা বিশ্বাস করতে পারছে না নূর নিজে থেকে এখানে এসেছে ওর কাছে। সে তো ভেবেছিল নূর বোধহয় তার রুমে আর আসবেই না। আদিলের চোখের পাতা কেমন চিকচিক করে উঠল। নূর আবারও আস্তে আস্তে জিজ্ঞেস করলো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আদিল নূরের দিকে একদিনে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, এতক্ষণ হচ্ছিল, এখন আর হচ্ছে না। নূর তখন আমতা আমতা করে বলে উঠল, আমি মলমটা লাগিয়ে দেই। আদিল যেন আবারও চমক খেল, মনে বেশ খুশিময় অনুভব করলো। সে বিবাহিত কণ্ঠে বলে উঠল, তুমি দেবে? নূর তখন ঘাড় কাত করে বলে উঠল, হ্যাঁ দেব। আমার পুতুলে কেটে গেলে আমি তো মাটির মলম লাগিয়ে দেই, আমি পারি তো লাগাতে। আদিল তখন বলে উঠল, আচ্ছা তাহলে ঠিক আছে, লাগিয়ে দাও। নূর তখন বলে উঠল, হ্যাঁ দিন, মলমটা দিন আমায়। আদিল মলমটা নূরের হাতে দিল। নূর আদিলের পেছনে পিঠের পাশে বসলো। তারপর মলমের টিউবটা নিয়ে এক গাদা মলম নিজের হাতে ঢেলে নিল। অতপর ক্ষতস্থানে জোরে জোরে লেপটে দিতে লাগলো সে। নূরের এরকম কাজে কাটা জায়গায় বেশ জ্বলতে লাগলো। তবে মন জুড়ে অসীম প্রশান্তি ছড়িয়ে পড়ল আদিলের। ঠোঁটে হাসি রেখা বিদ্যমান হলো। নূর তাকে নিজে থেকে ছুঁয়ে দিচ্ছে, তার জন্য চিন্তা দেখাচ্ছে। এ যেন কোনো কিছু মূল্যবান কিছু তার সাথে হচ্ছে। সামান্য এই ব্যথার পরিবর্তে নূর যদি এভাবে তার কাছে আসে, তাহলে আদিল রোজ পুরো শরীরে আঘাত পেতে রাজি। মলম লাগানো শেষে নূর বলল, হয়ে গেছে, এখন তোমার ব্যথা কমেছে? আদিল ঘুরে বসলো তার দিকে, আর মুগ্ধ নয়নে অপলকভাবে তাকিয়ে রইল নূরের দিকে। তখন আদিল আবার বলে ওঠে, না কমে যাবে কোথায়? আমার নূর এত সুন্দর করে মলম যে লাগিয়ে দিল, ব্যথার বাপের সাধ্য আছে আর থাকবে? নূরের নজর গেল আদিলের হাতে রক্তে ভেজা ব্যান্ডেজটার দিকে। অপরাধ বোধ হল ভীষণ। নূর অপরাধী সুরে বলে উঠল, আমি কি সত্যিই পচা মেয়ে? আদিল ভ্রু কুঁচকে বলে উঠল সাথে সাথে, না তো,
আমার নূর কেন পচা হতে যাবে? কে বললো তোমাকে এই কথা? নূর তখন বলে ওঠে, আমি জানি আমি পচা কাজ করেছি। ওই যে তোমাকে ব্যথা দিয়েছি কত। পচা মেয়েরাই তো অমন করে। আদিল তখন বেশ বলে ওঠে স্বাভাবিকভাবে, একদম না, তুমি পচা হতেই পারো না, তুমি তো আমার অ্যাঞ্জেল। নূর অ্যাঞ্জেলের শব্দের অর্থ বুঝলো না, কেমন প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সে। আদিল বুঝতে পেরে বলে উঠল, অ্যাঞ্জেল মানে পরী, আর তুমি তো একটা মিষ্টি পরী। পরীরা কখনোই খারাপ কাজ করে না। নূর যেন খুশি হলো আদিলের কথা শুনে, সাথে পরী বলায়। নূর আহ্লাদি হেসে বলে উঠল, আমি পরী? আদিল তখন বলে উঠল সাথে সাথে, হ্যাঁ, তুমি পরী, আমার পরী, আমার অ্যাঞ্জেল। আদিলের কথা শুনে নূর হিহি করে খুশি মনে হাসলো। তার হাসি দেখে আদিলের মন কুহরে বেশ আনন্দিত হলো। নূর এবার খুশি মনেই বলে উঠল, তুমি অতটাও খারাপ না হিরো। আদিল কৌতূহলী কণ্ঠে বলে উঠল, হিরো? নূর সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ, ওই যে সিনেমা হিরো, তুমি ওই হিরোর মতোই। আদিল তখন হেসেই বলে ওঠে, সত্যি? নূর তখন বলল, তিন সত্যি। এভাবে নানান কথাবার্তার মাঝে নূর আর আদিলের সাথে অনেকটাই ফ্রি হয়ে গেল। আদিলের প্রতি যে ভয়টা ছিল সেটা অনেকটাই কেটে গেল। এদিকে আদিলের মনে খুশির বাতাস বইছে, তার নূর তার সাথে সহজ হচ্ছে। এর চেয়ে খুশির আর কি হতে পারে তার জন্য। হঠাৎ নূর জিজ্ঞেস করে উঠল আদিলকে, আচ্ছা তুমি পিঠে ব্যথা পেলে কিভাবে? তোমাকেও কি তোমার বাবা মা বোনেরা মারে? নূরের এই কথায় আদিল স্থির হলো খানিকক্ষণ, কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, মানে? নূর সাথে সাথে বলে উঠল, হ্যাঁ, ওই যে আমাকে যেভাবে মারতো সবাই। আসলে আমি পাগল তো, তাই ওরা আমাকে সবাই ধরে মারে। আদিলের বুকের মাঝে মুচড়ে উঠল নূরের কথা শুনে, চোখের পাতা ছেয়ে গেল ব্যথিত ছায়া। সে ঝট করে নূরকে এক টান দিয়ে বুকের মাঝে ঘেঁটে ফেলল। দু হাতে আষ্টি পিষ্টে জড়িয়ে ধরে বলে উঠল নূরকে, আর কেউ তোমায় মারবে না, কখনো না। তোমার উপর আর কোনো পাহাড়ে হাত আমি উঠতে দেব না। তোমাকে আমার এই ছোট্ট রাজ্যে রানী করে রাখবো, যেখানে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। শুধু ভালোবাসা আদরে ভরিয়ে দেব তোমাকে। আর হ্যাঁ, তুমি পাগল না, ওই আলতু পালতু কথায় একদম বলবে না। তুমি আমার পরী, আমার অ্যাঞ্জেল। প্রথমে আদিলে এভাবে জাপটে ধরায় বেশ ভয়ই পেয়েছিল নূর, তবে ধীরে ধীরে কেমন যেন ভয়টা কেটে যায় তার। আদিলের কথার মর্ম বুঝতে না পারলেও তবুও কেন যেন ভালো লাগলো এই লোকটার কথাগুলো। তার বুকের হৃদস্পন্দনে গতি শুনতেও কেমন যেন ভালো লাগছে নূরের। আজ এই লোকটার সবকিছুই খুবই ভালো লাগছে। ঘুম ভেঙে চোখ মেলে তাকাতেই বিশাল একটা চমক পেল নূর। চোখের সামনে বাস্কেটের মাঝে ছোট্ট সুন্দর একটা বিড়াল ছানা দেখা পেল সে। তা দেখে প্রফুল্ল চিত্তে ঝট করে উঠে বসলো নূর, চোখে মুখে খুশিময় চমক। বিড়াল ছানাটা যে ওই সেদিনের বাসার পেছনেই ছিল সেটা চিনতে অসুবিধা হলো না নূরের। খুশিতে আমোদিত কণ্ঠে বলে উঠল নূর, ও মা, তুই তুই এখানে কি করে এলি? কি সুন্দর দেখাচ্ছে তোকে। আদিল সাথে সাথে পেছন দিকে বলে ওঠে, তোমার পছন্দ হয়েছে নূর? হঠাৎ পেছন থেকে আদিলের কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো নূর। আদিল বসে আছে তারই পেছনে, যেন নূরের এই খুশি মুখটা দেখার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল সে। কাল রাতে আদিলের কাছেই ঘুমিয়েছিল নূর, তাও কোনো কৌশল ছাড়াই। নূর নিজের ইচ্ছেতেই আদিলের সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়েছিল। আর আদিল তার বুকে পেয়েছিল এক প্রশান্তি। তার অ্যাঞ্জেলকে বুকে নিয়ে আরো একটা প্রশান্তিময় রাত পার করেছে সে। তাই তো সকাল সকাল নূরের মুখে হাসি ফোটাতে এই বিড়াল ছানাটা ধরে এনেছে সে। যদিও এসবে আদিলের ভীষণ অ্যালার্জি, তবে এখন সে তার নিজের কিছুই নেই। নূরের খুশির জন্য সব করতে পারবে সে। আদিল মুচকি হেসে বলে উঠল নূরকে, কি হলো অ্যাঞ্জেল, বলো তোমার পছন্দ হয়েছে? নূর অবাক ভরা কণ্ঠে বলে উঠল, এটা তুমি এনেছো? আদিল সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ, তোমার জন্য। খুশি হয়েছে তো তুমি? নূর প্রশস্ত হাসি উপহার দিল আদিলকে, উৎসাহিত কণ্ঠে বলে উঠল, অনেক খুশি হয়েছি। তুমি একদম রাক্ষস না, তুমি তো অনেক ভালো একটা হিরো। নূরের খুশি আলোয় উজ্জ্বল হলো আদিলের হৃৎপিণ্ড যেন। আদিল হালকা এসে বলে উঠল নূরকে, আচ্ছা, তাহলে হিরো তো তোমাকে গিফট দিল, এখন তুমি তার প্রতিদানে কিছু দাও। রিটার্ন গিফট দিতে হয়, বুঝেছো? মানে ফিরতি উপহার দিতে হয়। তাহলে হিরোকে খুশি হয়ে কিছু দাও। আদিলের কথা শুনে নূর ঠোঁট উল্টে মলির মুখে বলে উঠল, কি দেব তোমাকে? আমার কাছে তো কিছু নেই, শুধুমাত্র এই পুতুলটা ছাড়া। আদিল সাথে সাথে বলে উঠল,
সব উপহার দিতে টাকা বা জিনিস লাগে না, এসব ছাড়াও তুমি চাইলে অনেক বড় কিছুই দিতে পারো। নূর সাথে সাথে চিন্তাগ্রস্ত মুখ করে বলে উঠল, তাহলে আমি কি দিতে পারি? আদিল নূরের মুখের সামনে ঝুঁকে বলে উঠল, এই তোমার মিষ্টি ঠোঁটের দুটো ছাপ আমার গালে লাগাতে পারো, এটাও কিন্তু বড় একটা উপহার হবে। নূর সাথে সাথে বলে উঠল, তাই এটা উপহার হয় বুঝি? আদিল প্রতিউত্তরে বলে উঠল, হয়তো, আমার জন্যই এটা বেস্ট উপহার। নূর সাথে সাথে বলে উঠল, আচ্ছা তাহলে এই নাও। কথাটা বলেই নূর তার অধর ছোঁয়ালো আদিলের গালে। আবেগে মোহিত হলো আদিলের মন মঞ্জিল। জীবন বুঝি এত সুখের হয়? আদিলের কাছে নূর মানেই তার সুখের সাম্রাজ্য। চুমু দেওয়ার পর নূর বলে উঠল, এই যে দিয়েছি, এখন তুমি খুশি? আদিল একটা প্রাপ্তিময় হেসে নূরকে এক হাতে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে উঠল, আমার অ্যাঞ্জেল থাকা মানে আমার খুশির ভান্ডার। সব সময় এভাবেই থাকিস আমার অ্যাঞ্জেল, আমাকে কখনো ছেড়ে যাস না তুই। নূর আদিলের বুকে মাথা রেখেই বলে উঠল, কিন্তু আমাকে তো এক্ষুনি যেতে হবে। আদিল ঝট করে নূরের মাথা সামনে ধরে কপাল কুঁচকে বলে উঠল, যেতে হবে মানে? কোথায় যেতে হবে? নূর সাথে সাথেই বলে ওঠে, কেন, বাথরুমে যেতে হবে না? আমার খুব বাথরুম পেয়েছে তো। আদিল শব্দ করে হেসে উঠল নূরের কথা শুনে। হাসতে হাসতে নূরের কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, তুই সত্যি একটা জাদুর ময়না পাখি। নূর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। এতদিন এসে সব শিখে গেছে, এখন আর বাথরুম যেতে কাউকে লাগে না তার। জমিলা সকালবেলাতে নূরের জিনিসপত্র সবকিছুই দিয়ে গেছে আদিলের রুমে। যদিও জিনিসপত্র বলতে নূরের একটা ব্যাগ শুধুমাত্র, তাতে শুধুমাত্র নূরের জামা কাপড়ই আছে। নূর ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসলে আদিল খেয়াল করলো নূরের জামায় এক জায়গায় বেশ ছিঁড়ে গিয়েছে। আদিল তা দেখে বলে উঠল নূরকে, এতটা ছিঁড়ে গেছে, এটা পড়েছো কেন? হাতে হাতে নূর বলে ওঠে, আরে তাতে কি হয়েছে, আমি তো এর চেয়েও কত ছেঁড়া জামা পরে থাকতাম, এতে কিছু হয় না। আর তাছাড়া সব জামাই এমনই প্রায়। আদিলের সাথে সাথে নিজের উপর প্রচন্ড রাগ হলো। রাগে ইচ্ছে করছে নিজেকে চাবুক আঘাত করতে। সে নিজের বইয়ের প্রতি কতটুকুই বা খেয়াল রাখতে পারছে না নিজের স্বামীর দায়িত্ব পালন করতে, যার জন্য সবকিছু উজাড় করে দেবে তারই সামান্য প্রয়োজনের খবরই নেই তার। আদিল নূরের কাছে এসে নূরের গালে হাত রেখে অপরাধীর চোখে তাকিয়ে বলে উঠল, আই এম সরি অ্যাঞ্জেল, এবারের মতো মাফ করে দাও, আর কখনো এমন ভুল করব না। নূর কিছু বুঝতে না পেরে বলে উঠল, কি ভুল হবে না? আদিল বলে উঠল সাথে সাথে, কিছু না, এসব ছাড়ো, আজ আমরা শপিংয়ে যাব, আমার অ্যাঞ্জেলের জন্য সব জিনিসপত্র কিনে আনবো, কেমন? নূর সাথে সাথে উৎসাহী হয়ে বলে ওঠে, সত্যি আমাকে শপিংয়ে নিয়ে যাবেন? কিন্তু আমাকে তো কেউ কখনো নিয়ে যায় না, আমি কত যেতে চাই কিন্তু কেউ নেয় না। আদিল সাথে সাথে বলে ওঠে, আমি তো নিয়ে যাব তোমাকে, আর আমার অ্যাঞ্জেল যা চাইবে তাই হবে এখন থেকে। চলো এখন নিচে গিয়ে নাস্তা করে নাও, তারপর যাব আমরা। নূর সাথে সাথে খুশি হয়ে ঘাড় কাত করে বলে উঠল, আচ্ছা। আদিল নূরের হাত ধরে নিচে নিয়ে এলো। নূর রোজকার মতো নিচে বসতে চাইলো, কিন্তু আদিল বসতে দিল না। আদিল বলে উঠল নূরকে, এখন থেকে তুমি চেয়ারেই বসে খাবে, নিচে বসে খেতে তোমায় হবে না। নূর সাথে সাথে বলে ওঠে, কিন্তু আমি তো টেবিলে খেতে পারি না। আদিল বলে ওঠে, তাতে কি হয়েছে, খেতে না পারলে আমি খাইয়ে দেব তোমাকে, তুমি শুধু নিচে খাবে না, ঠিক আছে? অতঃপর আদিল নূরকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিতে লাগলো। সেসব দেখে বাসার সার্ভেন্টগুলো অবাক হয়েই তাকিয়েই রইল। এমন একটা দৃশ্য তারা কোনোদিনও কল্পনাতেই করেনি। তবে জমিলা আর বিহান খুবই খুশি হলো সেসব দেখে। আদিল ফাইনালি ওর আপনজন পেয়ে গেছে। অতঃপর খাওয়া শেষে একটা বিলাসবহুল শপিং মহলে এসেছে আদিল নূরকে নিয়ে। সাথে এসেছে আবির এবং বিহানও। যদিও বিহান আসতে চায়নি, আবিরই জোর করে টেনে নিয়ে এসেছে। এই বলে যে, আয় তোকে একটু চুড়ি মালা কিনে দেই। আদিল নূরের হাত ধরে রেখেছে নিজের হাতের মাঝে। নূর তো অবাক হতভাগ। শপিং মহলে চাকচমক দেখেই তার চোখে যেন ধাঁধা লেগে গেছে। বিস্ময় ভরা নজরে চারপাশে তাকিয়ে দেখছে সে। আদিল নূরের হাত ধরে সামনে সিঁড়ি লিফটের দিকে এগিয়ে গেল। সেটা দেখে নূর আরো অবাক হয়ে আবিষ্কার করলো নতুন কিছু। সিঁড়িতে একা একাই চলছে, কি অদ্ভুত ব্যাপার। আদিল নূরকে নিয়ে সিঁড়িতে পা দিতে না দিতেই নূর ভয় পেয়ে বলে উঠল, না না, আমি ওটাতে উঠবো না, ওটাতে ভূত আছে, দেখেন না কেমন একা একাই চলছে। তখন ড্রামাবাজ আবির আতঙ্কিত হওয়ার ভঙ্গিমায় বলে উঠল,
ও মাই গড, ভূত! আদি, তুই আমারে ভূতের মলে নিয়ে এলি? এই ছিল তোর মনে? না হয় মাঝে মধ্যে ওই একটু আদ্র পকেট মাইরা খাইতাম, তাই বলে এভাবে বদলা নিবি তুই? এমনটা করতে পারলি? দুঃখে যে আমার কলিজা ডায়রিয়া হয়ে যাচ্ছে আমার। বিহান পাশ থেকে বলে উঠল, আরে সমস্যা কিসের? বুঝ ইচ্ছাতে ইচ্ছে মতো প্রেম প্রীতি করবি? এমনিতেও তোর লাইগা ভূতনি করতি, ঠিক আছে। খাপে খাপ মাইনকার বাপ। এদের কথায় আদিল বেশ বিরক্ত হয়ে বলে উঠল, এই তোরা চুপ করবি? যেখানে সেখানে শুরু হয়ে যাক। তারপর নূরের উদ্দেশ্যে বলে উঠল, ভয় নেই অ্যাঞ্জেল, এখানে কোনো ভূতটুত নেই। এটা শুধুমাত্র একটা মেশিন। তাছাড়া আমি আছি না, আসো আমার সাথে, ভয় পেও না। নূর তাও ভয় পাচ্ছে। আদিল এক হাতে নূরকে জড়িয়ে ধরে বলে উঠল, ভয় নেই নূর, এসো আমার সাথে। নূরকে ধরে সিঁড়িতে পা রাখলো আদিল। নূর তো ভয়ে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আদিল শার্ট খামচে ধরে রেখেছে সে। আদিল নূরের ভয় কমাতে বলে উঠল, দেখো, কিছু হচ্ছে না। এই যে আমি উঠে আছি, আমার কিছু হচ্ছে? এবার নূরের ভয় ধীরে ধীরে কমতে লাগলো। এখন সে ভীষণ কৌতূহলী হয়ে দেখলো সবকিছু। অবাক হয়ে দেখলো কিভাবে একা একাই উঠে যাচ্ছে সিঁড়ি উপরের দিকে। সিঁড়ির শেষ মাথায় গিয়ে নামতেই আদিল বলে উঠল, দেখো, কিছুই হয়নি আমাদের। এটা শুধুমাত্র একটা মেশিন। নূর যেন ভীষণ রকমের উৎসুক হয়ে বলে উঠল, আমরা আবার একটু উঠি এটাতে? আদিল বলে ওঠে, এখন? পরে আবার নামার সময় উঠবো তো। নূর তখন আবার বলে ওঠে, কিন্তু আমি এখনই উঠতে চাই। উঠি না। আদিল তখন বলে ওঠে, আচ্ছা বাবা, ঠিক আছে, চলো। আদিল নূরকে নিয়ে আবার সিঁড়িতে উঠে পড়ল। এবার আর ভয় পেল না নূর। আদিলকে এবার আর ধরল না সে, বরং উল্টো কিছুটা খুশি হয়েই উঠল সে। এভাবে একবার নেমে যাওয়ার পর আবার উঠল ওরা। নূর তো এবার খুশি মনে হাততালি বাজাতে লাগলো। উপরে ওঠার পর আবার জেদ ধরল নূর সিঁড়িতে ওঠার। আদিল পড়ে গেল বিপাকে। এই মেয়ে তো এখানেই সারাদিন কাটিয়ে দেবে। নূর এবার একা একাই উঠে পড়ল। মহা আনন্দে বারবার উঠছে আর নামছে সে। আদিল বেচারা করুণ মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আবির তো হাই তুলে বিহানকে বলে উঠল, যা তো, একখান বালিশ নিয়ে আয়। ভাবি সিঁড়ি বিলাস করার মাঝে আমার একগুম হয়ে যাবে মনে হচ্ছে। নূর এবার উপরে আসলে আদিল তাকে আটকে ধরে আদুরে সুরে বলে উঠল, নূর, মাই অ্যাঞ্জেল, অনেক মজা করেছো। এখন একটু শপিং করে নেই প্লিজ। দরকার হলে এই সিঁড়ি আমি বাসায় লাগিয়ে দেব। তুমি সারাদিন চড়ে বেরিয়েও, কেমন? এখন তো দয়া করে চলো। নূর তখন বলে উঠল, সত্যি? আদিল বলে উঠল, তিন সত্যি বাবা। নূর তো তখন খুশি মনেই বলে উঠল, আচ্ছা ঠিক আছে, চলো। আদিল তো বেচারা হাঁপ ছেড়ে বাঁচলো। নূরকে নিয়ে অনেক কেনাকাটা করলো আদিল। আবির আর বিহানও টুকটাক ঘুরে কিছু দেখলো। আবির তো শপিং এর চেয়ে বেশি সুন্দরী মেয়েদের চ্যাটিং এ ব্যস্ত। শপিং এর শেষে নূরকে নিয়ে সবাই ফুড কর্নারে বসলো। হঠাৎ আদিলের জরুরি ফোন আসায় নেটওয়ার্ক না পাওয়ায় আদিল একটু উঠে গিয়ে অন্যদিকে গিয়ে কথা বলতে লাগলো। নূর তখন জুস খাচ্ছিল। তখনই নূরের চোখে অবাক করা একটা বিস্ময়কর বস্তু চোখে পড়ল। এবারে বিষয়টা যেন আরো বিশাল। নূর দেখলো সামনে ছোট একটা ঘরের মধ্যে মানুষ ঢুকছে, তারপরে বের হচ্ছে অন্য মানুষ হয়ে। এটা দেখে তো নূর আরো অবাক হয়ে গেল পুরো। নূর বিষয়টা ব্যাখ্যা জানতে পাশের আবিরকে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা, ওই ঘরটাতে মানুষ ঢোকার পর অন্য মানুষ হয়ে যাচ্ছে কেমন করে? আবির বুঝলো নূর লেফটের কথা বলছে, যেখানে একজন যাচ্ছে তো আরেকজন আসছে। আবির ভাবলো একটু মজা করা যাক নূরের সাথে। সে নূরকে বলল, আরে এটার কথা জানো না ভাবি? এটা একটা ভয়ঙ্কর জাদুর ঘর। ওখানে মানুষ ঢুকলে বের হয় অন্য মানুষ হয়ে। নূর বিস্ময়ে অবাক হয়ে বলে উঠল, বলো কি? তখন হঠাৎই দেখলো আদিল লিফটের মধ্যে ঢুকছে। তাকে লিফটে ঢুকতে দেখে আঁতকে উঠল নূর। সে আশঙ্কিত কণ্ঠে বলে উঠল, আরে, আরে হিরো যে ঢুকে গেল এর মধ্যে। হিরো! কথাটা বলতে বলতে নূর দৌড়ে গেল লিফটের সামনে আদিলকে বাঁচাতে। কিন্তু ততক্ষণে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। নূর ভীষণ ভয় পেয়ে গেল। আবিরদের উদ্দেশ্যে বলে উঠল, এখন হিরোর কি হবে? আবির সাথে সাথে বলে ওঠে, কি আর হবে? হিরো এখন জিরো হয়ে বের হবে, মানে অন্য কেউ হয়ে বের হবে। এখন দেখো, এক্ষুনি বের হবে। পরপরই লিফট খুলতেই অন্য একটা লোক বেরিয়ে এলো। লোকটাকে বের হতে দেখেই নূর তার হাত ধরে ফেললো। চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, হিরো, হিরো, এটা তোমার কি হয়ে গেল? এত কালো হয়ে গেলে কিভাবে তুমি? হিরো থেকে পুরো অন্যরকম হয়ে গিয়েছো। এখন কি হবে? কিভাবে ঠিক হবে তুমি? লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল পুরো। হতভম্ব কণ্ঠে বলে উঠল, আরে ম্যাডাম, কি বলছেন এসব?
আমার আবার কি হবে? আর আমাকে কেন ধরেছেন? ছাড়ুন বলছি। আবির নূরের কানে পিস পিস করে তখন বলে উঠল, আরে চেহারা পাল্টানোর সাথে সাথে আচার আচরণও পাল্টে যায় ভাবি। দেখো না, আমাদের চিনতেই পারছে না। নূর গভীর চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, ও তাই? তাহলে এখন কি করব? কিভাবে ঠিক করব হিরোকে? আবির তখন বলল, আরে ওই যে দেখো সামনে একটা দোকান আছে, ওখানে পুরনো মালের বদলে নতুন মাল দেয়। ওখানে গিয়ে বলো এটাকে নিয়ে তোমার ব্র্যান্ড নিউ নতুন হিরোকে দিয়ে দিতে। নূর সাথে সাথে বলে উঠল, তাই? আচ্ছা তাহলে নিয়ে যাচ্ছি। বলেই নূর লোকটাকে নিয়ে দোকানের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। লোকটা যেন পুরো হতবিহ্বল হয়ে এরকম কাজকর্ম দেখছে। সে নূরের কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বিভ্রান্ত মুখে বলে উঠল, আরে হচ্ছেটা কি এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন বলছি। নূর এ পর্যায়ে আবির আর বিহানকে বলে উঠল, আরে তোমরা ওখানে দাঁড়িয়েছো কেন? হিরোকে শক্ত করে ধরো, ছুটে যাবে তো। কথাটা বলতেই আবির ছুটে এসে লোকটাকে ধরল। তারপর বিহান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে কি করছিস এসব? তখন আবির বলে ওঠে, আরে চিল কর না, একটু মজা করতে দে, তুইও ধর ভালো করে। আবির আর বিহান মেরে লোকটাকে দুপাশ থেকে শক্ত করে ধরল। বেচারা লোকটা এবার ভয় পেয়ে গেল সত্যি সত্যি। লোকটা এবার আতঙ্কিত কণ্ঠেই বলে উঠল, কি করছেন? কোথায় দিয়ে যাচ্ছেন আমাকে? দেখুন, ছেড়ে দিন প্লিজ। আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে, প্লিজ ছাড়ুন না। আবির এবার লোকটাকে জোরেই ধমক দিয়ে বলে উঠল, চুপ, একদম চুপ। আর একটা কথাও বললে একদম এই দোতলা থেকে ছুঁড়ে মারবো। প্রথমত আমি এখনো বেঁচে থাকতে তোর কিভাবে গার্লফ্রেন্ড হতে পারে? এখন তো তোর পোস্টমর্টম করেই ছাড়বো। ধরাধরি করে লোকটাকে সেই দোকানে নিয়ে এলো। দোকানের সেলম্যানের উদ্দেশ্যে নূর বলে উঠল, আমাকে এই পুরানো মালটার বদলে নতুন হিরো দিন তো। এবার সেলম্যান বেচারা তো তবদা খেয়ে গেল। সে বুঝতেই পারলো না নূর কি বলছে তাকে। সেলম্যান তখন বলে উঠল, ম্যাম এসব কি বলছেন? হিরো দেব মানে? এখানে পুরনো জিনিসের বদলে নতুন মাল দেওয়া হয়। নূর তখন বলে ওঠে, ও তার মানে এই বদলানো হিরোটাকে আমাদের ভাঙতে হবে আগে, তাহলে উনি নতুন হিরো দেবে। ওনাকে তাহলে ভাঙো একটু, আবিরকে বলে ওঠে। তখন আবির সাথে সাথেই বলে ওঠে, আচ্ছা ঠিক আছে ভাবি, এক কাজ করি, ওরাকে হাতটা ভেঙে ফেলি। নূর তখন বলে উঠল সাথে সাথে, আরে না না, হাত ভাঙলে ছুটু করবে কি করে? তাহলে ওর পা ভাঙি। নূর সাথে হাতে নাকচ করে বলে উঠল, না, পা ভাঙলে তো কুতকুত কিভাবে খেলবে? ভাবি তখন হতাশা হয়ে বলে উঠল, তাহলে ভাঙবোটা কি ভাবি? নূর তখন বলে ওঠে, তাহলে একটা কাজ করি, টচ করি চলো আমরা, যেটা উঠবে সেটাই ভাঙবো। আবির এবার সাথে হাতেই থাবাসি দিয়েই বলে উঠল, বাহ ভাবি বাহ, এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? এদের এসব কথাবার্তায় বেচারা লোকটা হার্ট অ্যাটাক হওয়ার জো হয়ে এলো। বেচারা এবার কাঁদো কাঁদো করুন সুরে বলে উঠল, এসব বলছেন এসব আপনারা? আমাকে কি আপনারা প্লাস্টিক ভেবেছেন? হাত ভাঙবেন পা ভাঙবেন মানে? দেখুন, দয়া করে আমাকে ছেড়ে দিন প্লিজ। নূর এবার ধমকের সুরেই বলে উঠল লোকটাকে, এই একদম চুপ, দেখছেন না লটারি করছি, একদম ডিস্টার্ব করবে না আমায়। লোকটা এবার কেঁদেই ফেললো এদের অত্যাচারে। তখনই হঠাৎ একটা মেয়ে এসে বলল, সোহেল তুমি এখানে? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি এখানে অন্য মেয়ের সাথে ঘুরছো? নূর তখন মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, আরে ও সোহেল না, আমার হিরো, আমার বিয়ের খেলার বর। এখন একটু বদলে গেছে তো তাই পাল্টাতে এসেছি আমরা। মেয়েটা তখন তেতে উঠে বলে উঠল, কি, তুমি বিয়ে করে ফেলেছো? ইউ চিটার, আজকের পর আর নিজের কুস্তির চেহারা আমাকে দেখাবে না। বলে মেয়েটি রাগে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। লোকটা তখন আরো জোরে জোরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তো বলেই উঠল, এত টাকা খরচ করে একটা গার্লফ্রেন্ড পটাইছিলাম, তাও চলে গেল। এসব নাটকের মাঝেই আদিল এসে উপস্থিত হলো সেখানে। এসব দেখে ভ্রুকুচকে বলে উঠল, কি সব হচ্ছে এখানে? আর তোরা এখানে কি করছিস? আদিলকে দেখে নূর খুশি হয়ে তার কাছে দৌড়ে গিয়ে বলে উঠল, আরে হিরো, তুমি তো দেখছি ঠিকই আছো। আদিল তখন সাথে সাথে বলে ওঠে, ঠিক আছে মানে, আমার আবার কি হবে? অবস্থা বেগতিক বুঝতে পেরে আবির চারদিকে তাকালো, পালানোর চেষ্টা করলো। আদিল তা দেখেই বলে উঠল সাথে সাথে, এই দাঁড়া, এসব কাণ্ড নিশ্চয়ই তোর জন্যই হচ্ছে, তাই না? আবির তৎক্ষণাৎ দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট মুখটা বানিয়ে ফেললো, যেন সে এইমাত্র ভূমিষ্ঠ হলো পৃথিবীতে। ফিচেল হেসে বলে উঠল, কে আমি? হ্যাঁ, আমি এসব কিছু করতে পারি নাকি? আমার তিন পুরুষ এমন কাজ করতে পারে না। তুইও না, ভোলা ভোলা পাইয়ে সবসময় খালি আমারই বকস, যা খেলমু না তোর সাথে। বলেই আবির ন্যাকা ভঙ্গি করে অন্যদিকে চলে গেল।
আদিল তখন ফিচেল হেসেই বলে উঠল, ড্রামাবাজ একটা। নূর খুশি মনে আদিলকে বলে উঠল জড়িয়ে ধরে, ভালো হয়েছে তুমি এসেছো। তুমি আর যেও না ওই জাদুর ঘরে, কেমন? আদিল মুচকি হেসে বলে উঠল, আমি আমার অ্যাঞ্জেলকে ছেড়ে কোথাও যাব না। আদিল নূরের হাত ধরে বেরিয়ে এলো দোকান থেকে। শপিং শেষে ফিরতে নিলেই হঠাৎ নূর কাউকে দেখে উৎসুক হয়ে ডেকে উঠল, বলে উঠল, আরে ঝুমু। নূরের ডাকে আদিল কৌতূহলী হয়ে তাকালো নূরের সামনে তাকানোর দিকে। দেখলো সামনে একটা সেলগারকে ডাকছে। আদিল প্রথমিত চোখে তাকিয়ে বলে উঠল নূরকে, তুমি চেনো ওকে? নূর সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ, ও হচ্ছে ঝুমু, আমার বোন। নূর দৌড়ে এগিয়ে গেল মেয়েটার দিকে, সাথে আদিলও নূরের পেছন পেছন গেল। নূর মেয়েটির কাছে এসে বলল, আরে ঝুমু, তুই এখানে? নূরের ডাকে মেয়েটি আবার ফিরে তাকালো। নূরকে দেখে তারও চোখে মুখে বিস্ময়। সে বিস্ময় চোখে তাকিয়ে বলল, পাগলি, তুই এখানে কি করছিস? সাথে সাথে আদিলের ভিতর রাগ হলো নূরকে এভাবে পাগলি বলে ডাকায়। কিন্তু নূর খুশি মনেই বলে উঠল, আরে আমি তো এখানে হিরোর সাথে এসেছি। এই যে হিরো, আমার বিয়ে খেলার পর। নূরের কথায় ঝুমু হতবাক হয়ে তাকালো আদিলের দিকে। কিছুক্ষণ তাকিয়ে দেখলো যেন কোনো কিছু অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে সে। তারপর বলে উঠল, আপনি কি সত্যি এই পাগলির হাজব্যান্ড? আদিলের চোয়াল শক্ত হয়ে এলো সাথে সাথে। বলে উঠল, ফার্স্ট অফ অল, ওর একটা নাম আছে, আর সেই নাম ধরেই ডাকবেন। আর ওর নাম না, আই থিঙ্ক আপনিও ছোট বোন, তাই আপু বলে ডাকবেন। একবার বললাম, বারবার বলবো না। আর হ্যাঁ, আমি নূরের হাজব্যান্ড, সাদমান শাহরিয়ার আদিল। আদিলের কথা শুনে ঝুমুরের মুখটা কালো হয়ে এলো, কারণ সে বুঝতে পারলো সেদিন ওই লোকটার সাথেই তার বিয়ে হওয়ার কথা ছিল, যে এখন বর্তমানে তার বোনের হাজব্যান্ড হয়েছে। ঝুমুর কিছুটা কালো মুখ করেই বলে উঠল, আম সরি, আসলে সেদিন। ঝুমুরের কথার মাঝেই থামিয়ে দিয়ে বলে উঠল আদিল, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি, ইনফ্যাক্ট দ্যাট এ বেস্ট থিং হ্যাপেন ইন মাই লাইফ। আদিলের কথা শুনে ঝুমুরের মুখটা যেন আরো বেশি কালো হয়ে এলো। নূর বলল, এই ঝুমুর, চল না আমাদের সাথে, আমাদের অনেক বড় বাড়ি, জানিস? চল, তোকে দেখাবো, চল। আদিল তখন নূরের উদ্দেশ্যে বলে উঠল, নূর, উনি এখানে চাকরি করছেন, এভাবে হঠাৎ করে যেতে পারবেন না, অন্য সময় আসবে। আদিল বিহানকে ডেকে বলে উঠল, বিহান, ওনাকে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে দাও, সময় করে আসবে নূরের সাথে দেখা করতে। এরপর নূরের হাত ধরে বলে উঠল, চলো অ্যাঞ্জেল, এখন আমাদের যেতে হবে। নূর যেতে যেতে ঝুমুরের উদ্দেশ্যে বলে উঠল, আমাদের বাড়িতে আসিস ঝুমুর, হ্যাঁ, অনেক মজা হবে। ঝুমুর তখন জোরপূর্বক হাসলো শুধু। আদিল নূরকে নিয়ে চলে গেলে ঝুমুর চেয়ে রইল তাদের যাওয়ার পানে। দেখলো আদিল ওদের সেই পাগলিটাকে কেমন করে রাজরানীর মতো মাথায় করে রেখেছে। সাথে তাদের পেছনে দুজন বডিগার্ড এক গাদা শপিং এর ব্যাগ নিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে। খুশির ঝলক নূরের চোখে মুখে। এতটা হয়তো তারও হতো যদি না সে ভুল ডিসিশন নিত। দেখতে দেখতে প্রায় 1 মাস পেরোতে চললো আদিল আর নূরের বিবাহিত সময়কালের। নূরে আবহে আদিলের ভুবন রংধনুর 7 রঙের চেয়েও রঙিন হলো। আর তার আঁধারে ঘেরা একাকিত্ব জীবনে যেন নূরময় আলোয় আলোকিত হয়ে গেছে। আগে এই বাড়িটার শুধুমাত্র ঘরই ছিল, কোনো সুখ ছিল না। তবে এখন এটা সুখের বাড়িধারা হয়ে গিয়েছে। সারাদিনে কর্মব্যস্ততা শেষে যখন আদিল মাথায় ফিরে নূরে হাসি মাখা নিষ্পাপ মুখখানা দেখে, তখন আকাশ ভেঙে যেন তার উপর প্রশান্তি শীতল বর্ষণ হয়। জীবন বুঝি এতদিনে জীবিত মনে হচ্ছে আদিলের কাছে। অন্যদিকে নূর এই কদিনেই আদিলের সাথে পুরোপুরি মিশে গিয়েছে। আদিল এখন সবচেয়ে পছন্দের ব্যক্তিতে সামিল হয়েছে। আর হবেই বা না কেন? আদিলের অসামান্য যত্ন আর ভালোবাসা নূরকে যে তাকে পছন্দ করতে বাধ্য করেছে। এখন তো আদিলকে ছাড়া ভালোই লাগে না নূরের। সে যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ নূরের সময় কাটে না। যদিও আদিল প্রতি 30 মিনিট অন্তর ফোনে কথা বলে নূরের সাথে। নূরের জন্য আলাদা ফোন কিনে দিয়েছে সে। কিভাবে ফোন করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছে। আর নূর সেটা পেয়ে একটু পরপরই আদিলকে ফোন করে। আর আদিল হাজার ব্যস্ত হলেও নূরের ফোন কখনোই মিস করে না সে। নূর ফোন করে দুনিয়ার হাবিজাবি পেঁচাল পারবে, আর আদিল হবে তার একমাত্র অনুগত শ্রোতা। এভাবেই কাটছে তাদের সুখীময় জীবনযাত্রা। অফিস থেকে মাত্র ফিরেছে আদিল। গাড়ি পার করে দ্রুত বাসার দরজার দিকে এগিয়ে গেল। আজকাল যত দ্রুত সম্ভব সে বাসায় চলে আসে, কারণ তার প্রাণভোমরাটাকে বেশিক্ষণ না দেখলে যে তার মনটা ব্যাকুল হয়ে যায়। তাই তো যত জলদি পারে কাজ শেষ করে চলে আসে সে। আর আসার সময় রোজ নূরের জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে। আর গিফট পেয়ে তো নূর ভীষণ খুশি হয়ে যায়। আদিলের মনে হয় সর্বোচ্চ উপার্জন যেন এখানেই রয়েছে।
সাথে বোনাস হিসেবে নূরের কাছ থেকে রিটার্ন গিফটও পেয়ে যায় সে। অবশ্য নূর তখন নিজে থেকেই সেটা দিয়ে দেয়। তাই আজও নূরের জন্য কিছু নিয়ে এসেছে আদিল। দরজায় এসে বেল বাজালে একটু পর জমিলা এসে দরজাটা খুলে দিল। জমিলাকে দেখে হালকা বিভ্রান্ত চোখে তাকালো আদিল, কারণ রোজ এই টাইমে নূর নিজেই দৌড়ে আসে। আদিলের গাড়ি হর্ন শুনলেই সে দৌড়ে আসে দরজার কাছে, কিন্তু আজ তাকে না দেখে একটু কপাল কুঁচকালো আদিল। জমিলাকে জিজ্ঞেস করলো, নূর কোথায়? প্রতি উত্তরে জমিলা খালা বলে উঠল, বৌমণি তো রুমেই আছে, দুপুরের পর থেকে আর বের হয়নি। একবার গিয়ে দেখলাম শুয়ে আছে, তাই আর ডিস্টার্ব করিনি আমি। আদিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল সাথে হাতে। হালকা উদ্যোগী স্বরে সে বলে উঠল, এখনো শুয়ে আছে মানে? আবার শরীর টরীর খারাপ পড়েনি তো? আচ্ছা আমি দেখছি। কথাটা বলেই আদিল দ্রুত পায়ে নিজের রুমের দিকে এগোলো। তবে রুমে ঢুকে নূরকে কোথাও দেখতে পেল না, ওয়াশরুমও নেই। ব্যালকনির দিকে যেতে যেতে আদিল নূরের নাম ধরে ডাকতে ডাকতে বলতে লাগলো, নূর, মাই অ্যাঞ্জেল, কোথায় আমার পরীটা? দেখো তোমার জন্য কি এনেছি আমি। কিন্তু ব্যালকনিতে এসেও আদিল হতাশ হলো, কারণ নূরকে সেখানেও দেখা যাচ্ছে না। এবার আদিলের উদ্বেগের মাত্রা বাড়ল। সে রুমের ভেতর এসে দরজার দিকে যেতে লাগলো নূরকে খুঁজতে খুঁজতে। হঠাৎই গুনগুন করে হালকা কান্নার সুর ভেসে এলো আদিলের। পা থেমে গেল আদিলের। এদিক ওদিক তাকিয়ে সে এই সুরের উৎস খুঁজতে লাগলো। আদিলের মনে হলো কাবাডের কোণা থেকে শব্দটা আসছে, তাই আদিল সেদিকে এগিয়ে গেল। কাবাডের কোণায় নজর যেতেই আটকে উঠল আদিল। সাথে সাথে শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে গেল আতঙ্কে। কাবাডের কোণায় নূর জড়সড় হয়ে বসে কাঁদছে, আর নিজেই দেয়ালের সাথে মাথায় বাড়ি ঠেকাচ্ছে। মাথায় বাড়ি খেতে খেতে কপাল ফেটে রক্ত বের হয়ে গিয়েছে, তবু বাড়ি দিয়েই যাচ্ছে নূর। নূরের এরকম ভয়ানক দৃশ্য দেখে আদিলের হৃৎপিণ্ড কেঁপে উঠল, যেন জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখছে সে। নূরের জন্য আনা গিফটটা তখনই ঠাস করে হাত থেকে নিচে পড়ে গেল। আদিল আতঙ্কিত কণ্ঠে উত্তেজিত হয়ে বলে উঠল নূর বলে। চিৎকার করেই ছুটে গিয়ে বসলো নূরের সামনে। নূরের সামনে বসে নূরের মাথাটা নিজে ধরে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল আদিল, নূর, নূর শোনো আমার, কি হয়েছে তোর? এমন করছিস কেন? নূরের কানে আদিলের কথা পৌঁছালো বলে মনে হলো না। সে তো আদিলের হাত সরিয়ে দিয়ে আবার একই কাজ করতে লাগলো, আর তার সাথে দাঁত কিরমিরিয়ে কাঁদতে লাগলো। আদিল আবারও নূরকে সরিয়ে এনে শক্ত করে মাথাটা ধরে করুণ সুরে বলে উঠল, এই কলিজা, প্লিজ এমন করিস না। কি হয়েছে বল না আমাকে, কেন এমন করছিস? কথাটা বলেই আদিল চটজলদি পকেট থেকে রুমাল বের করে নূরের কপালে রক্ত মুছে দিতে দিতে বলে উঠল, ইস, কত রক্ত বের হচ্ছে, কি অবস্থা করে ফেলেছে, এখন আমি কি করব? কথাটা বলতে বলতেই নূর হঠাৎ আদিলকে দু হাতে সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারপর আবারও একই কাজ করতে লাগলো। নূরের এরকম অস্বাভাবিক আচরণে আদিলের অন্তর আত্মা কাঁপতে লাগলো। তার মিষ্টি এরকম অ্যাঞ্জেলটা হঠাৎ করে কি হয়ে গেল? আদিল আবারও নূরকে আটকালো। এবার নূরকে ওখান থেকে সরিয়ে এনে দু হাতে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। বেদনার্ত কণ্ঠে বলে উঠল, লোকে শোনো আমার কথা শোনো, এমন করো না। তোমার হিরোকে বলো কি হয়েছে তোমার, এমন কেন করছো তুমি? নূর যেন কোনো কিছু শোনা বা বোঝার অবস্থাতেই নেই। সে কেমন অস্বাভাবিকভাবে দাঁত কিরমির করে কাঁদছে, আর তার সাথে সাথে আদিলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে দু হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাচ্ছে আদিলকে। তবে আদিল আর ছাড়ার ভুল করবে না। সে জোর খাটিয়ে শক্ত করে ধরে রেখেছে নূরকে, আর নূরের সাথে কথা বলার চেষ্টা করছে। নূর যখন জোর খাটিয়ে পারল না আদিলের সাথে, তখন সে নিজের শারীরিক যন্ত্রণার তোড়ে আদিলের বুকে সজোরে কামড় দিয়ে ধরল। সর্বশক্তি প্রয়োগ করে সব দাঁতগুলো গেঁথে দিল আদিলের বুকের চামড়ায়। সাথে সাথে ব্যথায় আদিলের মুখমণ্ডল লাল হয়ে উঠল। তবুও সে ছাড়ল না নূরকে। চোখ বুজে দাঁতে দাঁত চেপে সবকিছু শুয়ে গেল, কারণ তার অ্যাঞ্জেলকে রক্ষা করতে এর চেয়েও 1000 গুণ বেশি ব্যথা সে সইতে পারবে। কিন্তু তবুও অ্যাঞ্জেলকে এভাবে সে দেখতে রাজি না। ভিতরটা ভেঙে চুরে যাচ্ছে যেন তার। কতক্ষণ পর হঠাৎ আদিল খেয়াল করলো নূরের শরীর কেমন করে ছেড়ে দিয়েছে তার উপর। সাথে সাথে আদিল চোখ তুলে তাকালো। দু হাতে নূরের মাথাটা সামনে আনতেই দেখলো নূরের অবচেতন মুখটা হেলে পড়েছে নিজের হাতের মাঝে। আদিল পুরো পৃথিবী যেন থমকে গেল এক মুহূর্তেই। পাথর হলো চোখের নজর। আদিল কাঁপা কাঁপা হাতে নূরের গাল আলতো করে ঝাঁকিয়ে আতঙ্কিত গলায় বলে উঠল, নূর, নূর মাই অ্যাঞ্জেল, তাকাও প্লিজ। এই অ্যাঞ্জেল, কথা বলো না,
ডোন্ট ডু দিস টু মি প্লিজ। আদিল চিল্লিয়ে ডাকলো, বিহান। বিহানের নাম ডাকার সাথে সাথে কিছুক্ষণ পরই বিহান দৌড়ে ছুটে এলো আদিলের রুমে। এতে দুজনকে এভাবে বসে থাকতে দেখে বেশ চিন্তিত স্বরেই বলে উঠল বিহান, কি হয়েছে আদি? আদিল বিহানের দিকে তাকিয়ে করুণ গলায় বলে উঠল, বিহান, নূর, নূর, আমার নূর, দেখ না আমার অ্যাঞ্জেলটা কি হয়ে গেছে, কথা বলছে না কেন ও? দেখ না বিহান। বিহান আদিলের অবস্থা বুঝতে পেরে সাথে সাথে বলে উঠল, আদি চিন্তা করিস না, আমি অহনই ডাক্তার আনতাছি, কিছু হইব না ভাবি, একদম তুই চিন্তা করিস না। কিছুক্ষণ পর ডাক্তার নূরের চেক আপ করছে, কপালে ব্যান্ডেজও করে দিয়েছে। আদিল নূরের মাথায় পাশেই বসে রয়েছে। কিছু সময় ব্যবধানে কেমন রক্তশূন্য ফ্যাকাশে মুখটা হয়ে গেছে নূরের। আদিলের রঙিল ভুবন হঠাৎই বিবর্ণ হয়ে গিয়েছে। তার হাসি খুশি প্রাণবদ্ধ নূরের এই অবচেতনের মুখটার চেয়ে বেশি ভয়ঙ্কর বুঝি আদিলের জন্য আর কিছুই নেই। চেক আপ শেষে আদিল জানতে চাইলো কি হয়েছে নূরের। ডাক্তার সাথে সাথে বলল, দেখুন এখনই শিওর কিছু বলতে পারছি না, তবে আগে ওনার সম্পর্কে সবটা জানতে হবে আমাকে। আদিলই তখন সাথে সাথে বলে ওঠে ডাক্তারকে, নূর মানসিক ভারসাম্যহীন, নূরের সাথে কতদিন হলো সম্পর্ক সব জানালো ডাক্তারকে। তা শুনে ডাক্তার বলে উঠল, বুঝলাম, তাহলে বোধহয় ওনার প্যানিক অ্যাটাক হয়েছিল। মাথার তীব্র যন্ত্রণা হলে অনেক রোগী এমন করে, আর আমার মতে এটা ওনার সাথে আগেও ঘটেছে। তবে তার সাথে আর কি কি সমস্যা আছে এগুলো জানতে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপাতত আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরই জ্ঞান ফিরবে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি ওনাকে নিয়ে হসপিটালে চলে আসুন, তারপর ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে আসলে ওনার সমস্যাটা কি। আর হ্যাঁ, ওনার কোনো মেডিকেল কাগজপত্র থাকলে সেগুলোও নিয়ে আসেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সাথে সাথে আদিল বলে ওঠে, জি ডক্টর, আমি কালই নিয়ে আসবো সব। ডক্টর চলে যেতেই আদিল বিহানকে বলে উঠল, বিহান, নূরের বাড়ি ফোন করে বলো তো, ওকে আগে যেই ডাক্তার দেখিয়েছে সেসব রিপোর্ট যেন মেলে পাঠিয়ে দেয়। বিহান সাথে সাথে ফোন দিল নূরের বাড়িতে। তাদের সাথে কথা বলে শেষ করে আদিলকে বলে উঠল বিহান, আরে ওরা তো ভাবিরে কোনো ডাক্তারই দেখায় নাইকা, তাহলে কাগজপত্র কই থেকে পাইবো? সাথে সাথে ভীষণ রাগ হলো আদিলের। এ কেমন লোক এরা, মেয়েকে আজ পর্যন্ত কোনো ডাক্তার দেখানো জরুরি মনে করলো না, তাও অ্যাটাক জেনেও। তাদের কি বলবো, আমার নিজেরই তো নূরকে ডাক্তার দেখানোর কথা মাথায় আসেনি। হয়তো নূরের মাঝে কোনো কমতি পায়নি, তাই নূর যেমন তেমনই সবার থেকে ভালো, তাই হয়তো ডাক্তারের কথা মাথাতেই আসেনি ওর। তবে এই ভুল আর করবে না সে। কালি নূরকে নিয়ে যাবে হসপিটালে, সাথে সুস্থ করে তুলবে সে। নূরের সামান্যতম কষ্টও সে রাখবে না, পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক করার চেষ্টা করবে সে। অন্ধকার রাস্তায় হাঁটছে হিয়া। গার্মেন্টস থেকে বের হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে, আর ওভার টাইম করছিল সে। টাকার যে অনেক প্রয়োজন যে তার, না হলে বাবার হার্টের অপারেশন করবে কিভাবে, সে ছাড়া যে আর কেউ নেই তার। কিন্তু এখন যে রাস্তাটায় হাঁটছে সেই রাস্তাটা যে মোটেও ভালো না, যত মদখোর গাঁজাখোরদের আড্ডা হয় এখানে। তাই তো ভয় হচ্ছে হিয়ার, যদিও সে মুখে ওড়না পেঁচিয়ে মুখ ঢেকেই বের হয়, শুধু চোখ দেখা যায় তার। তবে মানুষরূপী হায়নাদের কাছে সুরক্ষা পাওয়ার জন্য এই উপায় খুব একটা কার্যকরী না। এই সমাজে মেয়ে মানুষের স্বাধীনভাবে চলা যে খুবই কঠিন। তবে এই 2 বছরে যে খুব ভালোভাবে টের পেয়েছে হিয়া। ভয়ে ভয়ে দুটো পা ফেলে রাস্তা পার হতে চাচ্ছে সে, মাথায় যাওয়ার জন্য যে এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তাই নেই, তাই এই রাস্তা দিয়েই যেতে হবে তাকে। মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে দ্রুত পা ফেলে সেখান থেকে বেরিয়ে যেতে লাগলো। তবে শেষ পর্যন্ত যে শেষ রক্ষা হলো না, আর যেটাই ভয় পাচ্ছিল এতক্ষণ সেটাই হলো। 4-5টা পকেটে মদ ঘরে চোখে পড়ে গেল হিয়া। রাস্তার পাশে আড্ডা দিচ্ছিল তারা। হিয়া যাওয়াটা দেখে নেয় তারা, তাই ওর দিকে সামনে এগিয়ে আসে। নানান রকম কুরুচিপূর্ণ কথা বলতে থাকে সাথে সাথে। তাদের কথা এবং এগিয়ে আসা দেখে হিয়া ভয়ে আটকে ওঠে। মনে সাহস জুগিয়ে প্রায় দৌড়ার মতো হাঁটতে থাকে সে। তবে তাতে কাজ হয় না। বদমাইশগুলো পিছু নেয় তাকে ধরতে উদ্যোগী হয়। নিজেকে বাঁচাতে এবার প্রায় হিয়া ছুটি লাগায়, প্রাণপণে দৌড়ায় নিজেকে রক্ষা করতে এই নরপিশাচরূপী ভয়ঙ্কর মানুষের হাত থেকে। এবার প্রাণপণে দৌড়ায় নিজেকে রক্ষা করতে এই মানুষরূপী নরপিশাচের হাত থেকে। বদমাইশগুলো দৌড়ায় হিয়াকে ধরতে। হিয়ার জান হাতে নিয়ে দৌড়াচ্ছে, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইছে তাকে যেন এই বিপদ থেকে রক্ষা করে। একবার পেছনে তাকিয়ে বদমাইশগুলোকে দেখে
আবার সামনে তাকিয়ে দৌড়াচ্ছে হিয়া। এভাবে পেছনে তাকিয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ সামনে থেকে আসা কারোর সাথে ধাক্কা খেল সে। মাথা গিয়ে ঠেকলো সামনের ব্যক্তির বুকে, আর তার হাত দুটো আগন্তুকে দু কাঁধে। হিয়া হাঁপাতে হাঁপাতে ভয়ে জর্জরিত, ঘামে ভেজা মুখ আর লাল চোখ দুটো তুলে তাকালো উপরের দিকে। দেখতে পেল এক যুবকের প্রশ্নবিদ্ধ দৃষ্টি, যা হঠাৎই কেমন এক বিস্ময়ে পরিবর্তন হয়ে গেল তা। লোকটার অপলক দৃষ্টি হিয়া ভুবনী নদীতে যেন বাঁচার এক টুকরো অবলম্বন আশা করলো। হয়তো এই লোকটা তাকে বাঁচাতে পারে। এই ভাবনায় মনে একটুখানি আশা উন্মোচন হলো হিয়ার মাঝে। হিয়া হাঁপাতে হাঁপাতে করুণ মিনতি সুরে বলে উঠল লোকটিকে, প্লিজ প্লিজ বাঁচান আমাকে, এই বদমাইশগুলো আমার ক্ষতি করতে চায়, প্লিজ দয়া করে সাহায্য করুন আমায়। হিয়ার কথায় বিহানের ঘোর কাটলো। আদিলের দেওয়া আর একটা কাজে এসেছিল বিহান। রাস্তায় হঠাৎ করে এই মেয়েটির সাথে এভাবে ধাক্কা খাওয়ায় প্রথমে অনেকটাই অপ্রস্তুত হয়ে যায় বিহান। তবে বিহান মেহেলি ব্যাপারে অনেকটা সাই স্বভাবের, মানে মেয়েদের থেকে সবসময় 10 হাত দূরেই থাকে সে। তাই এভাবে একটা মেয়ের সাথে হঠাৎ ধাক্কা খাওয়ায় সে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। তবে মেয়েটার দিকে যখন দৃষ্টি তুলে তাকালো বিহান তার পানে, তখনই তার চোখের অতলে যেন সহসাই ডুবে গেল সে। ভুলে গেল সকল ক্রিয়াকলাপ। ওই ডাগর ডাগর আঁখি, ভয়ার্ত চাহনি আর ভেজা চোখে পাপড়িগুলো সব যেন প্রমুগ্ধ সিন্ধু। বিহান সাথে সাথে যেন হুঁশারা হয়ে যায়। অজানা কোনো অনুভূতি নাড়া লাগে তার ঘুমন্ত হৃদয়ে দুয়ারে। তবে মেয়েটির কথায় ঘোর কাটে তার। রু কপাল কুঁচকে ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির পেছনে ছুটে আসা লোকগুলোর দিকে তাকাইছে, আর বুঝতে পারে সহসাই ঘটনা। বদমাইশগুলো ততক্ষণে হিয়ার পেছনে এসে দাঁড়িয়ে গেছে। একজন বিহানের উদ্দেশ্যে বলে উঠল, এই ছ্যামড়া, বাঁচতে চাইলে মেয়েটাকে রেখে যা ফুট এখান থেকে, না হলে খামোকাই তোর হাত পা ভাঙা যাবে। বিহান যেন চমক একটা মজাদার কৌতুক শুনল এইমাত্র। মন চাইল খুব করে হাসতে, তবে আপাতত নিজের হাসি দমিয়ে রেখে মুখে অসহায় একটা ভাব আনলো। নরম গলায় বলল লোকগুলোকে, না না ভাইয়েরা, আমার মাইরেন না, আর ওনার লোকে কিছু কইরেন না। দেখেন ভাইয়েরা, এটা একেবারে করণ কিন্তু ঠিক না, এটা ভালো কাজ না, বেচারিরে যাইয়ে দেন। বলতে বলতে হিয়ারের পাশ কাটিয়ে ছেলেগুলোর সামনে গিয়ে বিড়াল ছানার মতো দাঁড়িয়ে পড়ল বিহান। বিহানের কথায় ছেলেগুলো তো হো হো করে হাসতে লাগলো। বিহান তখন হিয়ার অগচরে প্যান্টের দুপাশে গুজে রাখা পিস্তলে কিছু অংশ বের করে দেখালো ছেলেগুলোকে। হাসি মুহূর্তেই থেমে গেল তাদের, সাথে সাথে তাদের মুখে ভয় ছেয়ে গেল। বিহান চোখের ইশারায় বলল যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে। ছেলেগুলো নিজেদের জানে ভয়ে পালালো ওখান থেকে তাড়াতাড়ি করে। তা দেখে হিয়া অনেকটাই অবাক হলেও তবে আপাতত নিজের প্রাণ রক্ষা পেয়েছে এটাই নিজে যেন শান্তি পেল। হিয়া এবার বিহানের সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে উঠল, কি বলে যে ধন্যবাদ দেব জানা নেই, আপনি আজ আমার প্রাণে বাঁচালেন। বিহান সাথে সাথে বলে ওঠে খুশি মনে, আরে না না, কি যে আপনি বলেন, আসলে ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই নিজে থেকেই চলে গিয়েছে। প্রত্যুত্তরে হিয়া বলে উঠল, সেই যাই হোক, হয়েছে তো আপনার কারণেই। আমার কাছে তো আপনি আমার রক্ষাকর্তা। আমার এই উপকার করার জন্য আমি কখনোই ভুলব না আপনাকে। বিহান অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল তখন, কখনো ভোলার দরকারও নেই, এই উচিলা না হয় আমাকেও মনে করবেন। অতঃপর কথাগুলো মনে মনে ভেবেই বিহান বলে উঠল, আচ্ছা চলুন, আপনাকে এবার আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি, এদের কোনো ভরসা নাইকা। প্রত্যুত্তরে হিয়াও সম্মতি জানিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে চলুন। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। বিহানের খুব ইচ্ছে করছে মেয়েটির আবার দুটো চোখ দেখতে, কিন্তু এভাবে সরাসরি তাকানো শোভনীয় নয়। তাই হাঁটতে হাঁটতে বিহান বলে উঠল, আমার নাম বিহান। মেয়েটিও প্রত্যুত্তরে বলে উঠল আস্তে করে, আর আমার নাম হিয়া, আমি একটা ছোটখাটো চাকরি করি। মেয়েটার কণ্ঠ খুবই সুন্দর। কেমন একটা নতুন অনুভূতি কাজ করছে বিহানের মধ্যে, যা আগে কখনো হয়নি। কিছুক্ষণের মধ্যে ওরা হিয়ার বাড়ির সামনে চলে আসে। হিয়া তখন বলে উঠল বিহানকে, আমার বাসায় চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ, আজ আসি এখন। কথাটা বলেই চলে গেল হিয়া ঘরের মধ্যে। আর বিহানের খুব ইচ্ছে করছে বলতে, আবার কি কখনো দেখা করতে পারবো, তবে তার যে আর বলা হলো না বিহানের। হিয়া চলে গেল বাসার ভেতর, আর বিহান তাকে রইল সেই পানে। এ কোন মায়া টানে জড়ালো সে, এসব তো তার জন্য না, তবে কেন এই মোহ এলো তার জীবনে। নূরকে নিয়ে হসপিটালে এসেছে আদিল, ডাক্তারের দেওয়া পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়েছে, এখন রিপোর্ট দেখছে ডক্টর। আদিল চিন্তিত এবং ভরাক্রান্ত মুখে বসে আছে চেয়ারের ওপর। ভয় হচ্ছে খুব অ্যাঞ্জেলের রিপোর্টে যেন খারাপ কিছু না আসে। নূর পাশেই বসে আছে। অবুঝ নূরের মাঝে নেই কোনো চিন্তা আর ভয়ের ছাপ। সে তো চঞ্চল উৎসুক নহনে এদিকে ওদিকে তাকাতে ব্যস্ত।
ডক্টর এবার নূরের রিপোর্টগুলো ভালোভাবে দেখে বলে উঠলেন আদিলকে, মিস্টার আদিল, আপনার সাথে কথা বলতে হবে একটু, একা। আদিলও মাথা নেড়ে নূরকে বাইরে নিয়ে এলো। বাইরে বিহান আর আবির ছিল। তাদের উদ্দেশ্যে আদিল বলে উঠল, ওরা যেন নূরকে দেখে রাখে। নূরকে ওদের কাছে রেখে আদিল আবার ভিতরে এলো। ডক্টর তখন আদিলের উদ্দেশ্যে বলে উঠল, রিপোর্ট দেখে যা বুঝলাম, মিসেস নূরের সমস্যা অনেক দিনের, আর কোনো চিকিৎসা না পাওয়ার আর সমস্যাও আরও বৃদ্ধি পেয়েছে। এই অ্যাটাকগুলো এ কারণেই হচ্ছে। আসলে যখন মাথার তীব্র যন্ত্রণা হয় তখন পেশেন্ট সইতে পারে না, যন্ত্রণার হুঁশ হারিয়ে ফেলে, তখন এমন নিজের মাথা নিজেই বাড়ি দেয়। আদিল তখন ভীত কণ্ঠে বলে ওঠে, ডক্টর, ওর এই সমস্যা তাহলে কিভাবে ঠিক হবে? ওকে এই যন্ত্রণা পেতে আর দেখতে পাচ্ছি না আমি। প্লিজ ওকে এই যন্ত্রণা থেকে বাঁচান। আপনি বললে ভালো ডাক্তার আমি আরও দেখাতে পারবো, চিকিৎসা ভালো পাবে। সেখানে নিয়ে যাব যেখানে আপনি বলবেন। ডাক্তার সাথে সাথে আদিলকে বলে ওঠে, রিল্যাক্স মিস্টার আদিল, অন্য কোথাও যেতে হবে না আপনাকে। দেশেই এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে। আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবান। তবে রোগ যেহেতু পুরনো, তাই সারতে অনেকটা সময় লাগবে। সময় নিলেও আশা করি ঠিক হয়ে যাবেন উনি। আর সাথে প্রতি সপ্তাহে একদিন করে ওনাকে থেরাপি দেওয়াতে নিয়ে আসবেন এখানে। আজ থেকেই শুরু করুন সেই থেরাপি। আশা করি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন উনি। প্রত্যুত্তরে আদিল বলে ওঠে, ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি আজই থেরাপি দিয়ে নিয়ে যাব। আদিল বাইরে এসে নূরকে থেরাপির জন্য নিয়ে গেল। ওরা যেতেই আবির বিহানের উদ্দেশ্যে বলে ওঠে, ধুর, একটা সুন্দর ডাক্তার নি পাইলাম না যে আমার অসুখের চিকিৎসা করবে। বিহান জবাবে বলে উঠল, কেলা, তোর আবার কি হইছে? মগজে কৃমি হইছে নাকি কিডনিতে আমাচা হইছে? আবির অ্যাটিটিউড দেখিয়ে বলে উঠল, ছে, ওইসব ক্যার মার্কার রোগ তোর মতো আবুল রে হয়। আমাকে সিঙ্গেলেরা রোগ হয়েছে এরকম না, খুবই মারাত্মক পর্যায়ে চলে গেছে সেই রোগ। জলদি চিকিৎসা না পাইলে আমাকে মারা যাব। বিহান সাথে সাথে বলে ওঠে, এইটা আবার কি রোগ? মদনলাল পাগলের গবেষণার থাইকার নতুন উৎপন্ন কইছ এই রোগ? সাথে সাথে আবির বলে ওঠে, এটা আবির দ্য গ্রেট সায়েন্টিস্টের আবিষ্কৃত রোগ। আসলে আমি সিঙ্গেল থাকিলেই এই মারাত্মক অসুখ হয়ে যায় আমার। গত রাত ঠিক একটার পরই ঠাস করে সিঙ্গেল হয়ে গেলাম আমি, বুঝলি? আর সাথে সাথে আমার এই রোগ হয়ে গেল। সিঙ্গেল হওয়ার সাথে সাথে আমার হিমোগ্লোবিনও কমে গেল, সুগার ফল করছে, শ্বাসকষ্টও হচ্ছে, খুবই মুমূর্ষু অবস্থা আমার। এখন জলদি একখান ডাক্তার নিয়ে খোঁজ লাগবে, না হলে এই রোগ সারব না। বিহান সাথে সাথে বলে ওঠে, আহারে, ছুঁইরা দিলে বহুত দুঃখ পাইলাম। দুঃখে একেরে ডায়রিয়া হনের ছন্দা। তয় আমার কাছে একখান সুন্দর ডাক্তারই খোঁজ আছে, তুই চাইলেই কইতে পারি। সাথে সাথে আবির খুশি হয়েই বলে ওঠে, আচ্ছা, এই জন্যই তোরে এত ভাল লাগে। ফাইন, তাইলে তো তোর জন্য সুপারহিট করতেই হয়। 10টা না 5টা না, একখান তো ফাটা মার্কা দোষ তুই। তোর জন্য এইটা করা তো আমার গুরু দায়িত্ব। দাঁড়া, তোর জন্য এখনই মালকা বানুর সাথে রচনা ফিট করে দিচ্ছি। বলে বিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে আবির ফোন বের করে কারো নাম্বারে কল লাগালো। লাউড স্পিকারে রাখলো ফোনটা। অনেকক্ষণ ফোন বাজার পর ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, বলুন। আবির সাথে সাথে বলে উঠল, দিন দিন ম্যানার্সের চরম ঘাটতি দেখা দিচ্ছে তোর ভেতর, আননি একেবারে ভাইব্রেট সমান বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। মন তো চাচ্ছে ঠাস করে চর মেরে তোর 32 পাটি দাঁত ফেলে দেয়। শুধু ঠাস করে না, ফটাস ফটাস করে চর মারা উচিত। একজন মানুষ ফোন দিলে তাকে সালাম দেওয়া ন্যূনতম ম্যানার্স ভুলে গিয়েছিস তুই। তার উপর আমি হলাম তোর 6 বছরের বড় মুরব্বী। আমাকে তো তোর মাথায় 3 মাইল সমান ঘোমটা রেখে সালাম দেওয়া উচিত। তা না করে সোজা বললি বলুন। ছিছি, এত অভদ্র মেয়ে দাঁড়ে আঙ্কেল আন্টি আজই বনবাসে যাবে নির্ঘাত। আবিরের কথা পরিপ্রেক্ষিতে ওপাশ থেকে উত্তর এলো, ধন্যবাদ আপনার মহান বাণীর জন্য। এবার কি ফোন দেওয়ার কারণটা জানা যাবে নাকি ফোনটা রেখে দেব? সাথে সাথে আবির বলে ওঠে, অফকোর্স কারণ আছে। আর কারণ ছাড়া এই আবির কোনো মতে এই মেনাস মেয়েকে ফোন দিতে পারে না, কখনোই প্রশ্নই আসে না। আচ্ছা শোন, তোর জন্য একটা বড় গুড নিউজ আছে। চেয়ার থাকলে টেনে বসে পড়, কারণ এত বড় গুড নিউজ শুনলে তুই তো ঠাস করে ঠুস করে অজ্ঞান হয়ে পড়ে যাবি। তাই তোর ভালোর জন্যই বললাম চেয়ারে বসে পড়। আর শোন, তো এই কথা হলো, আমার এক বন্ধু আছে না বিহান, তা তোর উপর দিল আইছে। যদিও তোর উপর হাসিও আসার মতো কিছু নাই, হারিকেন দিয়ে খুঁজলেও কিছু পাওয়া যাবে না। তবে ওই যে বলে না, দিল এসেছে গাদার উপর তো ঘোড়া কি করবে। সে যাই হোক, তোর তো কপাল খুলে গেছে। আমার বন্ধুর মতো এরকম সুন্দর পোলা সারা জীবন তপস্যা করলেও পাবি না তুই। দেখ, গরুর মতো নাক, গরুর মতো চোখ, হাতির মতো পেট,
অ্যানাকোন্ডার মতো চুল, হাসলে গাধার মতো লাগে, আর কাঁদলে ব্যাঙের মতো। মনে কর পুরো একখান চিড়িয়াখানা। কপাল গুনে এরকম পোলা তোকে পছন্দ করেছে। তোর নিশ্চয় কুটিতে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় অবস্থা হয়ে গিয়েছে। আমি জানি এমন পোলা তো তুই আর। এ পর্যায়ে এক পাশ থেকে ফোনটা কেটে দিল। ফোন কাটা দেখেই হো হো করে হেসে উঠল আবির। সাথে সাথে পাশে তাকিয়ে দেখলো বিহান খেয়ে ফেলবে এরকমটাই লুক দিয়েছে তার দিকে। তা দেখে আবির বলে উঠল, কিরে এভাবে তাকিয়েছিস কেন? তুই তো নিজেই দেখলি তোর জন্য কত সুপারিশ করলাম। এবার এখন যদি ওর ইন্টারেস্ট না থাকে তাহলে আমার কি দোষ বল? বিহান আবিরের পিঠে দুম করে কিল বসিয়ে দিল। সাথে সাথে বলল, তোর মতো ঘটক হইলে জীবনে আর কোনো সম্বন্ধই আসবে না। কথাটা বলেই দুজনে হাহা করে হেসে উঠল। বিহান আবারও বলে উঠল, শালা তুই কেমন পোলা, নিজে ভালোবাসা মানুষের কাছে অন্য পোলা সুপারিশ কইতাছস? আবি তার ছেলের সুরে বলে উঠল, হোয়াট রাবিস, আবির কাউকে ভালোবাসে না। ওসব সিলি কাজ আমার জন্য না, আর না আহানা আমার ভালোবাসা টাইপ কিছু। বিহান সাথে বলে ওঠে, তাহলে আহনা তোর লাইগা কি? তখন আবির উপর দিকে তাকিয়ে দ্বিধাহীনভাবে বলে ওঠে, আহনা আমার জন্য এক মিষ্টি, যে মিষ্টি আমি কখনোই সলভ করতে চাই না। কিছু কিছু মিষ্টি সলভ না হওয়াই ভালো। এর মাঝে এক অন্যরকম প্রশান্তি আছে। এসব তুই বুঝবি না, কারণ তোর জীবনে এখনো এমন কেউ মিষ্টি আসেনি তো তাই। আবিরের কথায় হঠাৎ হিয়া নামে সেই মেয়েটির কথা মনে পড়ল বিহানের। তার জীবনেও যে মিষ্টির আগমন ঘটেছে, তবে বিহান চায় এই মিষ্টি সব করতে, কারণ তার মায়ায় আটকে গেছে সে। তাই তো তাকে বারবার দেখার ইচ্ছে জাগে মনে। এই প্রথমবার মন অবাধ্য হচ্ছে বিহানের। কিছুতেই মন যে মানছে না, কিছুতেই মানছে না বারণ। তবে কি এই নিষিদ্ধ জালে আটকে গেল সে? ওদের কথাবার্তার মাঝে আদিল নূরকে নিয়ে বেরিয়ে এলো থেরাপি শেষ করে। ওদের কাছে এসে আদিল বলে উঠল, আচ্ছা তোরা নূরের সাথে দাঁড়া এখানে, আমি ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আসছি। আদিল যাওয়ার পর আবির নূরের সাথে টুকটাক কথা বলছিল। হঠাৎ নূরের চোখে কিছু পড়ল এবং তা দেখে কেমন যেন এক অন্যরকম হয়ে গেল নূর। কেমন ভয়ে জড়সড় হয়ে গেল সে, যেন কিছু একটা দেখে ভয় পেয়েছে সে। আবির বিহান দুজনেই এই বিষয়টা খেয়াল করলো। আবির তখন নূরকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, ভাবি ভাবি কি হয়েছে, ভয় পাচ্ছেন কেন? নূর কিছুই বলছে না, শুধু কিছু একটা দেখে ভয়ে ওদের পিছনে লুকিয়ে পড়ছে। একটু পর আদিল নূরের ঔষধ কিনে এনে ফিরে এলো। আদিলকে দেখে নূর দৌড়ে গিয়ে আদিলকে জড়িয়ে ধরে ভয়ে শক্ত করে তার বুকে মাথা লুকিয়ে রইল। হঠাৎ নূরের এরকম আচরণ দেখে একটু ঘাবড়ে গেল আদিল। আবির আর বিহানের উদ্দেশ্যে বলে উঠল, কিরে কি হয়েছে, নূর এমন ভয় পাচ্ছে কেন? আবির তখন সাথে সাথেই বলে উঠল, আমরাও কিছু বুঝতে পারছি না ভাই, ঠিকঠাকই তো ছিল সব, হঠাৎ কি দেখে যে এমন ভয় পেয়ে গেল। আদিল নূরের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে উঠল, কি হয়েছে অ্যাঞ্জেল, ভয় পাচ্ছে কেন? আমাকে বলো, তোমার হিরো আছে না, ভয় কিসের? বলো কি হয়েছে? নূর তো তখন আদিলের শার্ট শক্ত করে খামচে ধরে আছে। বুকের মাঝে লুকিয়ে থেকে ভয়ে আতঙ্কিত চোখ সামান্য বের করে এদিকে ওদিকে তাকালো। আবার সাথে সাথে ভয়ে লুকিয়ে পড়লো আদিলের বুকের মাঝে। ভয় মিশ্রিত অস্পষ্ট স্বরে বলে উঠল, ও ওই ওই পচালোক হাবাড়ি এসেছে, ভালো না, ভয় করছে আমার, আমাকে নিয়ে চলো এখান থেকে, না হলে আমার কাছে আসবে সে। ভ্রুকুটি করে চাইলো আদিল, বুঝতে পারলো না কাকে দেখে এভাবে ভয় পাচ্ছে নূর। আদিল আবারও জানতে চাইলো নূরকে, কে পচালো আর কার কথা বলছো তুমি? দেখো ভয় নেই, দেখো অ্যাঞ্জেল, আর তাছাড়া আমি আছি না, আমি থাকতে কেউ আসবে না তোমার কাছে। তুমি বলো এবার কার কথা বলছো তুমি? তখনই নূর আবারও ভয়ে ভয়ে চোখ বের করে তাকালো কারোর দিকে, হাত উঠিয়ে ইশারা করে দেখালো কাউকে। নূরের ইশারা অনুযায়ী আদিল সহ আবির বিহানও তাকালো সেই দিকে। কিছুটা দূরে অন্য এক ডক্টরের কেবিনের সামনে ওয়েটিং চেয়ারে বসে আছে একজন মধ্যবয়স্ক পুরুষ, গালে হাত দিয়ে বসে আছে। আদিল তাকে দেখে বলে উঠল, ওই কালো জামা পরা লোকটা? নূর আবারও আদিলের বুকে মুখ লুকিয়ে মাথা ঝাঁকিয়ে বুঝালো, হ্যাঁ ওই লোকটাই। প্রত্যুত্তরে আদিল আবার বলে ওঠে, ওই লোকটাকে এত ভয় পাচ্ছ কেন, ওনাকে চেনো তুমি? নূর তখন মুখ লুকালো অবস্থায় ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ চিনি, আমাদের গ্রামের পাশের বাড়ি। তখন আদিল বলে ওঠে, তো ভয় পাচ্ছ কেন, কি করেছে সে? নূর তখন সাথে সাথেই বলে ওঠে, সে সে পচা লোক, একদম ভালো না, আমাকে শুধু ব্যথা দেয়, আমাকে একলা পেয়েই বাগানে নিয়ে গিয়ে আমার এখানে কামড়ায়। নূর তখন তার সম্মুখভাগে হাত দিয়ে দেখালো, তারপর বলল, আর আমার জামা। আর কিছু বলতে পারল না। আদিল তড়িৎ গতিতে নূরকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, হুশ, আর বলতে হবে না,
বুঝতে পেরেছি আমি। আবির আর বিহানও ঘটনাটা বুঝতে পেরে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। নিজেদের পুরুষ জাতি নিয়েই এবার নিজেদের ঘৃণা হচ্ছে। আদিলের মুখমণ্ডল তৎক্ষণাৎ রক্তিম বর্ণ ধারণ করে, যেন দাবানল টকবগিয়ে ফুটে উঠছে। কপালের রগ ফুলে উঠল নীল হয়ে। ক্রুদ্ধ হিংস্র চোখের নজর ওই জঘন্য লোকটার উপর। আদিলের এমন ভয়াবহ রূপ দেখে বিহান আর আবির দুজনেই ঘাবড়ে গেল, কারণ তারা বুঝে গেছে এই লোকটাকে কোনো কিছু বিনিময়ে আজ বাঁচানো যাবে না আদিলের হাত থেকে, খুন হওয়া থেকে। বিহান আদিলের কাছে গিয়ে বলে উঠল, দেখ আদি, এটা হসপিটাল, এখানে কিছু করলে ধরা খাইবা যাবি, তাছাড়া আমরা ওরে পরে উঠাইয়ে নেব। তখন আদিল ক্ষিপ্ত চোখে ওদের দিকে তাকিয়ে বলে উঠল, ডু ইউ থিঙ্ক আই কেয়ার অল দিস? আই উইল নট স্পেয়ার দিস বাস্টার্ড ফর এ সেকেন্ড। হি হ্যাভ টু ডাই রাইট নাও। এবার আবির এগিয়ে এসে আদিলকে বলে উঠল, কে বলেছে ওকে ছেড়ে দিতে? ও শাস্তি পাবে, তবে মৃত্যু ওর জন্য সহজ শাস্তি। আর তাছাড়া ও যার সাথে অন্যায় করেছে সেই শাস্তি দেবে, ভাবি ওকে শাস্তি দেবে। সাথে সাথে আদিল বলে উঠল, মানে কি বলতে চাচ্ছিস তুই? আবির এক রহস্যময় হেসে বলে উঠল, তা এক্ষুনি বুঝতে পারবি তুই। তারপর নূরের উদ্দেশ্যে বলে উঠল, চলো ভাবি, আজ আমরা ডক্টর ডক্টর খেলবো। কথাটা বলেই আবির একটা ওয়ার্ড বয়কে ডাক দিল আর তার পকেটে টাকার ব্যান্ডেল গুজে দিয়ে কি করতে হবে বুঝিয়ে দিল। অপারেশন থিয়েটারে বেডে হাত পা বাঁধা অবস্থায় শোয়ানো হয়েছে লোকটাকে। আর আবির, বিহান ডাক্তারি সার্জারি অ্যাপ্রন এবং মাস্ক পরে এগিয়ে এলো লোকটার সামনে। লোকটা ভীতু গলায় বলে উঠল, ডাক্তার সাহেব, আমারে এইখানে আইছেন কে? আমার তো খালি দাঁতে ব্যথা, আর তার জন্য অপারেশন থিয়েটারে আনছেন কে? আমি তখন বলে উঠল, দেখুন মিস্টার বিটিভি, আপনার পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে যে আপনার দাঁতের ভাইরাস ধীরে ধীরে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। সেই ভাইরাস থেকে আপনার ডিকোস্টা ফিকোস্টা নামক ভয়াবহ রোগ হয়েছে। এতে আপনার কিডনি, লিভার, ফুসফুস, নাড়িভুড়ি সব পচে গিয়েছে। তাই আপনার সব কিছুর অপারেশন করতে হবে। লোকটা তখন ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কি কোন এগুলা? এই রোগের নাম তো আমি জীবনও শুনি নাই, কিন্তু আমার তো সব ঠিকই আছে। আবির তখন ধমক দিয়ে বলে উঠল লোকটাকে, চুপ! আমি ডাক্তার না আপনি ডাক্তার? আমি বলেছি রোগ হয়েছে মানে হয়েছে, এখন চুপচাপ শুয়ে থাকেন। আমাদের বড় ম্যাডাম এসে আপনার অপারেশন করবে। নুরো সার্জারি অ্যাপ্রন আর মাস্ক পরে দাঁড়িয়ে আছে, তবে যেতে ভয় লাগছে লোকটার সামনে। আদিল তখন নূরকে সাহস দিয়ে বলে উঠল, যাও অ্যাঞ্জেল, আর কোনো ভয় নেই। তোমার না ডাক্তার ডাক্তার খেলার ইচ্ছে আছে, যাও, ইচ্ছে মতো খেলো। আজ কেউ আজ কিছুই বলবে না। ওই পচা লোকটার সাথে যা খুশি করো, কেউ বাধা দেবে না তোমাকে। আমি আছি না তোমার পাশে, কোনো ভয় নেই। যাও এবার। নূর এবার বেশ সাহস পেয়ে এগিয়ে গেল অপারেশন বেডের কাছে। ডাক্তার ডাক্তার খেলার তার খুবই ইচ্ছে ছিল, তবে আজ সেটা পূরণ হবে। নূর আসলেই আবির বলে উঠল, তো বলুন ডাক্তার সাহেবা, প্রথমে কোথা থেকে শুরু করব? আই থিঙ্ক সব সমস্যার উৎপত্তি এই দাগ থেকেই হয়েছে, তাই সবার প্রথমে আগে দাঁতের অপারেশন করতে হবে। নূর তখন বলে উঠল, হ্যাঁ ঠিকই বলেছ, প্রথমে আমরা দাঁত তুলবো। বিহান বিশাল বড় বড় লোহার স্ক্রু ড্রাইভার আর একটা প্লাস নিয়ে এগিয়ে এলো নূরের দিকে। তা দেখে লোকটা ভয়ে চোখ বড় বড় করে বলে উঠল, এগুলো কি আনতেছেন? দাঁত খুলবেন নাকি গাড়ি স্টুপ খুলবেন? আগে বেহুশ করবেন না? আবির তখন লোকটাকে বলে উঠল, আসলে আমাদের বেহুশ হওয়া ডাক্তার ভুলে নিজেকেই ইঞ্জেকশন দিয়ে বেহুশ হয়ে গিয়েছে, তাই বেহুশ ছাড়াই কাজ চালাতে হবে। আর তাছাড়া আপনার তো খুশি হওয়া উচিত, আপনি ফ্রি ভাবে ডাক্তারি শিখে যাচ্ছেন। এখন চুপচাপ আমাদের কাজ করতে দিন। বিহান, ওর মুখটা হাঁ করে ধরতো। বিহান তখন লোকটার মুখ খুলে ধরল। নূর বিশাল একটা প্লাস নিয়ে লোকটার একটা দাঁত ধরে টেনে তুলে ফেললো। ব্যথায় লোকটা গগন বিদানি চিৎকার করে উঠল। তখন আবির বলে উঠল, আরে ডাক্তার সাহেবা, আপনি তো ভুল দাঁত তুলেছেন, সমস্যা তো অন্য দাঁতে। নূর তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে তুলে ফেলি। এই বলে নূর আরেকটা দাঁত তো একইভাবে টেনে তুলে ফেলল। লোকটা আবারও আর্তনাদ করে উঠল। তবে নূরের এবার ভীষণ মজা লাগছে। সে তো উৎসাহিত কণ্ঠে বলে উঠল, এবার কোনটা ফেলবো? আবির তখন বলে উঠল, ভাবি নিচেটা ফেলেন। বিহানও বলে উঠল, না না ভাবি, এই কোনারটা ফেলেন, একেবারে বিচ্ছিরি গন্ধ। নূর তখন বলে উঠল, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, রাম রাম করি, শেষে যেটা আসবে সেটাই তুলবো। তখনই আবির বলে উঠল, হ্যাঁ গুড আইডিয়া ভাবি, তাই করেন। নূর তখন লোকটার দাঁতের ওপর আঙুল দিয়ে একটা একটা করে বলতে লাগলো, রাম রাম যদু মধু, এমন করতে করতে শেষে এলো সেই দাঁতটা তুলে ফেললো। এভাবে এক এক করে লোকটার সব দাঁত তুলে ফেললো।
আর লোকটা সে তো ব্যথা সহ্য করতে না পারে একসময় জ্ঞান হারিয়ে ফেলল। আবির তখন বলে উঠল, আরে অপারেশন তো এখনো বাকি আছে, তার আগেই বেহুশ হয়ে গেল এই লোকটা। নূর তখন বলে উঠল, থাক, আজকের মতো খেলা হয়ে গেছে, আমি আর খেলবো না। আবির তখন বলে উঠল, ঠিক আছে ভাবি, আপনি তাহলে যান, বাকি অপারেশনটা আমরাই করে ফেলবো। নূর অ্যাপ্রন মাস্ক খুলে এগিয়ে গেল আদিলের কাছে। আদিল দু হাতে নূরের মুখটা আগলে ধরে বলল, খুশি হয়েছে তো অ্যাঞ্জেল? আর ভয় নেই তো? নূর তো খুশি হয়ে বলে উঠল, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, জানো অনেক মজা লেগেছে। নূর দুই হাত দুদিকে ছড়িয়ে বলে উঠল, জানো তুমি এতগুলো ভালো হিরো। আদিল মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিয়ে বলে উঠল, আমার অ্যাঞ্জেলটা যে এত ভালো, তাই তো তার হিরো ভালো। আর আমার অ্যাঞ্জেলকে কেউ কষ্ট দিতে পারবে না। এর মধ্যে 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে। নূরের নিয়মিত ট্রিটমেন্ট আর থেরাপি চলছে, তবে খুব বেশি একটা পরিবর্তন না হলেও কিছুটা উপকার দেখা যাচ্ছে। যেমন নূরের অ্যাটাক আর আসেনি, আর তাছাড়া খাবার দাবারের প্রতি একটু রুচিশীল হয়েছে। আগে তো খেতেই চাইতো না। আদিল নূরের শারীরিক ট্রিটমেন্টের সাথে সাথে তাকে বাহ্যিক নলেজেরও ট্রেনিং দিচ্ছে। বাসায় রোজ নূরকে পড়াতে বসাইছে। আদিল বুঝতে পেরেছে নূরকে যেখানে ওর বাবা মা চিকিৎসা করানো জরুরি মনে করেনি, সেখানে পড়ালেখা করানোর প্রশ্নই আসে না। তাই আদিল যতটুকু পারে নূরকে শিক্ষিত করার চেষ্টা করছে, যাতে সমাজে চলার মতো হয়। তবে দুষ্টু নূরকে পড়াতে নিলে আদিলের নাজেহাল অবস্থা হয়ে যায়। নূরকে কিছু শেখাতে গেলেই সে হাজারটা প্রশ্ন করে আদিলকে পাগল করে দেয়। এই যেমন যদি বলা হয় অতে অজগরটি ওই আসতে তেরে, প্রতি উত্তরে নূরে শুরু হয়ে যায় অদ্ভুত প্রশ্নের মালা। বলবে, অজগরটি দেরি আসছে কেন? আমাদের খেয়ে ফেলবে না তো? আমার অজগর ভয় করে, ওকে আসতে মানা করুন না। এই বই ভালো না, এই অজগর ওয়ালা বই পড়বো না আমি। আদিল বুঝতে পারে মেয়েটা চরম পড়াচোর, তাই তো সব তালবাহানা করে পড়ার জন্য। তবু আদিল ধৈর্য নিয়ে নূরকে পড়ায়। সে যে নূরের কোনো কমতি রাখতে চায় না। আদিল অফিস থেকে বাসায় ফিরেছে, দরজায় বেল বাজাতেই কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দরজা খুলতে দেখে আদিল হাসি মুখে সামনে তাকাতেই কিছুটা ভ্যাপাচাকা খেয়ে গেল। ওর সামনে নূর ঠিকই দাঁড়িয়ে আছে, তবে আজকে নূরকে একেবারেই ভিন্ন লাগছে। নূর শাড়ি পরেছে, যদিও এটাকে শাড়ি পরা বললেও শাড়িরই অপমান হবে। তবুও শাড়িটা এলোমেলো ভাবে কোনোরকম পেঁচিয়ে রেখেছে। তবে সবচেয়ে অবাক করা হলো যখন নূরের চোখে পানি দেখতে পেল আদিল। আদিল চিন্তিত মুখে নূরের কাছে এগিয়ে গিয়ে বলে উঠল, অ্যাঞ্জেল, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? নূর তখন মুখে শাড়ির আঁচলটা চেপে দুঃখিনী নারীর মতো ভঙ্গিমায় কাঁদো কাঁদো গলায় বলে উঠল নেকা ধরে, তুমি এসেছো ময়নার বাপ? একদম টিভি সিরিয়ালের মতো 3বার করে একই কথা বলল নূর। বেচারা আদিল তো ঠুস করে যেন আকাশ থেকে পড়ল। তবদা খেয়ে গেল ময়নার বাপ শুনে। লাইক সিরিয়াসলি, সে বাপ কবে হয়ে গেল? বিয়েই তো হলো বেশ কিছুদিন, বিনা ইন্টারনেট কানেকশনে আপলোড কিভাবে হয়ে গেল? আদিল বিস্ময় আরো বাড়িয়ে দিয়ে নূর আরো নেকা কান্না করে বলে উঠল, তুমি এসেছো ময়নার বাপ? দেখো না শাশুড়ি আম্মা আমারে কত মেরেছে, রান্নায় লবণ কম হয়েছে বলে আমার হাত পুড়িয়ে দিয়েছে। বেচারা আদিলের জ্ঞান হারা বাহ্য। তার মা মারা গেছে 1 যুগ আগে, তাহলে শাশুড়ি কোথা থেকে পেল নূর? আদিলে কেমন মাথা ঘুরছে। আদিল এবার ভাবলো নূরের হয়তো মানসিক সমস্যা বেড়েছে। আদিল নূরের গায়ে হাত রেখে চিন্তিত মুখে বলে উঠল, নূর সোনা, কি হয়েছে তোমার? কি বলছো এসব আবল তাবল? শরীর কি খারাপ করছে? নূর প্রতি উত্তরে দুঃখিনীর মাথা আর একটু বাড়িয়ে দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুমি তো এটাই চাও, আমি অসুস্থ হয়ে মরে যাই আর তুমি আরেকটা বিয়ে করতে পারো। বলেই নূর টিভি সিরিয়ালে নায়িকাদের মতো কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে সোফার ওপর ঠাস করে গিয়ে পড়ল। সোফায় 2 হাত আঁচড়ে আঁচড়ে আরো বেশি দুঃখিনীর ভঙ্গিমায় বলে উঠল, मैं तो लूट गई, बर्बाद हो गई। না হয় তোমার বাড়তি যৌতুকের টাকা এনে তোমায় দিতে পারিনি, তাই বলে তুমি আরেকটা বিয়ে করবে? একবার ময়নার কথা ভাবলে না? এই ময়নার যে ভাই বোন আসতে চলেছে, তার কথাও ভাবলে না? আরে আর কত যৌতুক আনবো? যৌতুক আনতে আনতে তো আমার বাপের ভিটাটারই সব শেষ করে দিলাম। আর কত চাও তুমি? আদিলে বুঝি এবার সত্যি সত্যিই হার্ট অ্যাটাক হবে। অবাক হয়ে বাকরুদ্ধ হতবিহ্বল হলো সে। আদিল আর যৌতুক, এটাও শোনার ছিল কি আদিলের? আর তার বউ তো একের পর একটা বাচ্চা দিয়েই যাচ্ছে তাকে। মাথা ঘুরে পড়েই যাবে বুঝি এবার আদিল। তবে তার থেকেও বেশি আহত হলো আরেক ব্যক্তি। সে হলো দ্য গ্রেট আবির। মাত্র এসেছিল সে। এখানে এসে নূরের ওসব কথা শুনেই 2 হাতে 2টো কান চেপে ধরে নূরের থেকেও বেশি মেলোড্রামাটিক টিভি সিরিয়ালের মতো
তিনবার করে বলে উঠল আবির। নেহি নেহি নেহি। আমি কি শুনলাম? এই কথা শোনার আগে আমার 3 নাম্বার গার্লফ্রেন্ড কেন মরে গেল না? এটা হতে পারে না। বলে দাও এসব সব মিথ্যে। আদিল, তুই যে এমন জালিম অত্যাচারী হবি আমি তো ভাবতেই পারিনি। ভাবির সাথে তুই এমন অত্যাচার করিস? ছি ছি ছি। ভাবতেও কলিজা ম্যালেরিয়া হয়ে যাচ্ছে আমার। কেমনে পারলি তুই এমন করতে? মেয়েটার সাথে এমন অত্যাচার করতে তোর বুক কাঁপলো না? আদি, তুই উপরওয়ালার উপর ভয় কর। ল্যাংটা এসেছিলি, আবার ল্যাংটায় যেতে হবে। টাকা পয়সা কিছু সাথে পাবি না তুই, বুঝলি? আদিল তো এবার রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, শ্যাট আপ ইডিয়েট, না হলে তোকে এক্ষুনি উপরওয়ালার কাছে পৌঁছে দেবো আমি। আবির তখন আবার নেকা সুরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, দে দে। ভাবির সাথে সাথে এখন আমার উপরও তোর নির্যাতন চালাবি, এই ছিল তোর মনে? ঠিক তখনই আবিরের কথার মাঝে বিহান এসে বলে উঠল, কি ওইতেছে এইখানে? আবির তখন বলে উঠল বিহানকে, আরে আর হচ্ছে না, হয়ে গিয়েছে অলরেডি। এই আদি ময়নার বাপ হয়ে গিয়েছে, তুই জানিস? আর তার উপর ভাবির সাথে যৌতুকের জন্য নির্যাতন করে এই নির্দয় জালিম আদি। বিহান অবাকে সুরে তখন বলে উঠল, আরে কস কি মামা, আমাগো আদি এসব করছে? তখন আবির আবার বলে ওঠে, তাহলে আর বলছি কি, এই দেখ ভাবি কিভাবে নির্যাতনের শিকার হয়ে কাঁদছে ওখানে। এবার বিহানও আদিলের উপর অসন্তুষ্ট হয়ে পড়ে, বলে ওঠে, ছি ছি আদি, তোর কাছে আমি এমনটা আশা করি নাইকা, দিলে বহুত চোট পাইলাম। আবিরও তখন সাই দিয়ে বলে উঠল, হ্যাঁ ঠিক বলছিস, এই পাষণ্ড জালিমের কাছে আমরা আর এক মুহূর্ত ভাবিকে রাখবো না। আবির নূরের কাছে গিয়ে বলে উঠল, ভাবি চলো, তোমাকে আমরা নিয়ে যাব। এই জালিমের সাথে তুমি আর এক মুহূর্ত থাকবে না, চলো এখান থেকে, তোমার ভাই এখনো বেঁচে আছে। নূর তখন মাথা তুলল, আবার টিভি সিরিয়ালের মতো 3বার করে বলল, কি কি কি? আবি তখন আবার বলে ওঠে, হ্যাঁ ভাবি চলো, তোমাকে এখান থেকে আমরা নিয়ে যাব। নূর তখন আবার দুঃখী ভঙ্গিমায় বলে উঠল, না ভাই, তা আর হয় না। স্বামী যেমনই হোক, মারুক কাটুক, তবুও তার পায়ের তলায় পড়ে থাকাই টিভি সিরিয়ালের নায়িকাদের নিয়ম। আমিও তাই করব, না হলে টিভি সিরিয়াল কিভাবে খেলবো? নূরের কথা শুনে আদিল ভ্রুকুচকে বলে উঠল, 1 মিনিট, টিভি সিরিয়াল খেলবো মানে? তখনই জমিলা এগিয়ে এসে বলে উঠল, আগে মানে বলছি, বৌমণি সেই সকাল থেকে একটানা একদম এক নাগাড়ে টিভি সিরিয়াল দেখছিল। তারপর থেকেই বলছে সে টিভি সিরিয়াল খেলবে, তখন থেকেই এসব করছে সে। জমিলার কথা শুনে আদিল বেচারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, তাহলে এসব দুষ্টু পরিটার খেলা ছিল। নূর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠল, আরে হ্যাঁ, খেলছিলামই তো, অনেক মজা হচ্ছিল, আর একটু খেলি। আদিল এবার সরু চোখে আবির আর বিহানের দিকে তাকালো। আবির তো ফিচেল হেসে বলে উঠল, আরে আমিও তো জানতামই ভাবি খেলা করছে, তাই আমি একটু মজা করছিলাম। তাছাড়া কি আমি সত্যি সত্যি তোকে এসব বলতে পারি নাকি? তুই তো আমার একমাত্র কলিজার ফুসফুস ওয়ালা দোস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিহান একইভাবে বলে উঠল, আরে হ, আমিও তো মজা করছিলাম মাইরি। এদের কথা শুনে আদিল একটা স্মিত হেসে দুদিকে মাথা নাড়ালো। এই বাড়িটা যেন পুরো সার্কাস হয়ে যাচ্ছে দিনে দিনে। নূরের সাথে সাথে এই দুটো যোগ দিয়েছে। রোজ তো নতুন নতুন ড্রামা খুলে বসে থাকে এরা, তবে এতে আদিল অনেক খুশি। তার এই মৃত বাড়িটা এখন প্রাণবদ্ধ মনে হয়, আর এইসব হয়েছে শুধুমাত্র তার অ্যাঞ্জেলের কারণে। আদিল নূরের কাছে এগিয়ে গেল, গালে হাত রেখে বলে উঠল, আজকের জন্য অনেক খেলা হয়ে গেছে, এখন চলো, পড়তে বসতে হবে। নূর তো তখন বাচ্চাদের মতো করে বলে উঠল, আমার পড়তে ভালো লাগে না, আর একটু খেলা করি না। প্রতি উত্তরে আদিল বলে উঠল, দেখো, এমন করলে কিন্তু পচা মেয়ে হয়ে যাবে তুমি। তুমি কি পচা মেয়ে হতে চাও? নূরও তখন সাথে সাথে দুদিকে মাথা নাড়িয়ে না বলল। আদিল বলে উঠল, তাহলে আমার কথা শোনো, চলো এখন পড়াশোনা শেষ করে আবার খেলবে। আবিরও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাবি, পড়াশোনা শেষ করে এসো, তারপর আমরা অনেক মজা করব। নূরও প্রতি উত্তরে বলে ওঠে, আচ্ছা। অতপর আদিল নূরের হাত ধরে উপরে নিয়ে গেল। পরদিন বিকেলবেলা বিড়ালছানা হাতে নিয়ে বাইরে হাঁটতে হাঁটতে বের হলো নূর। তখনই আদিল গাড়ি নিয়ে ফিরল বাসায়। গাড়ি থেকে নেমে নূরকে দেখে গাড়ি আর লক না করেই এগিয়ে গেল ওর কাছে। নূরের কাছে গিয়ে আদিল বলে উঠল, তা কি করছে আমার অ্যাঞ্জেলটা? নূরও মিষ্টি হাসি উপহার দিয়ে বলে উঠল, এই যে রিমিকে হাঁটতে নিয়ে এসেছি, ঘরে বসে বসে ও না অলস হয়ে যাচ্ছে। প্রতি উত্তরে আদিল বলে ওঠে, ও আচ্ছা তাই,
আর ঠিক তখনই আদিলের একটা অফিসিয়াল ইম্পর্টেন্ট ফোন এলো। ফোনে কথা বলে আদিল জানলো তার একটা জরুরি মেইল পাঠাতে হবে। আদিল নূরের উদ্দেশ্যে তখন বলে উঠল, নূর মাই অ্যাঞ্জেল, তুমি খেলা করো, আমি এখনই আসছি। নূরও তখন ঘাড় কাত করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে। অতপর আদিল বাড়ির ভেতরে ঢুকে গেল। আদিল ভেতরে যেতেই নূরের চোখে পড়ল আদিলের রেখে আসা দরজা খোলা গাড়িটার দিকে। বেশ কৌতূহলী হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই গাড়িটির দিকে। নূর একদম গাড়ির কাছে এসে দাঁড়ালো, চোখ পিটপিট করে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির ড্রাইভিং সিটের দিকে। সে অনেকবার হিরোকে এখানে বসে মেশিনটা ঘুরিয়ে গাড়ি চালাতে দেখেছে। তারও খুব ইচ্ছে হলো গাড়ি চালানোর। আজকে সেও গাড়ি চালাবে, অনেক মজা হবে। নূর বিড়াল ছানাটাকে নিচে নামিয়ে রেখে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে মুখে ভুঁ ভুঁ শব্দ করতে লাগলো নূর। কিন্তু গাড়ি তো সেভাবে চলছে না যেভাবে হিরো চালায়। নূরেরও মজা হচ্ছে না। নূর তখন এদিক ওদিক তাকিয়ে নানান বাটনে টিপতে লাগলো। এভাবে একসময় চাপ লেগে গাড়ি ইঞ্জিনটা চালু হয়ে গেল। গাড়ি এগোতে লাগলো সামনের দিকে। এবার তো নূরের বেশ মজা লাগলো। নূর স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে লাগলো। মজা পেয়ে হাসছে সে। গাড়ির লনের মাঝে এলোমেলো ঘুরছে শুধু। বিষয়টা দেখে গার্ডগুলো খটকা লাগলো। তারা এবার ভালো করে খেয়াল করে দেখলো গাড়িতে নূর বসে আছে। এটা দেখে তো ঘাবড়ে গেল সবাই। বুঝতে পারলো কত বড় দুর্ঘটনা হতে চলেছে। তারা জোরে জোরে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো, কিন্তু নূর তো তার মতো গাড়ি নিয়ে খেলেই যাচ্ছে। গার্ডরা এই সিচুয়েশনে কন্ট্রোল করতে না পেরে এবার জোরে জোরে আদিলকে ডাকতে লাগলো। আর আদিল, সে তো স্টাডি রুমে কম্পিউটার থেকে মেল পাঠাচ্ছিল। বাইরে থেকে হইচইয়ের আওয়াজ শুনে ভ্রু কুঁচকে আসে তার। কি হয়েছে দেখতে বাইরে বেরিয়ে আসে সে। কিন্তু বাইরে বেরিয়েছে যা দেখলো তাতে তার পায়ের নিচে মাটি সরে যাওয়ার অবস্থা। মুহূর্তের মাঝে থমকে যায় যেন তার পৃথিবী। দুটো চোখে মুখে ছড়িয়ে পড়ে তীব্র এক আতঙ্ক। তার প্রাণ ভোমরার সাথে বড় রকমের দুর্ঘটনা হওয়ার আতঙ্ক। যে আতঙ্কে আদিলের অন্তরাত্মা কাঁপছে। আদিল দেখলো নূরের গাড়িটা সামনে সুইমিং পুলের দিকে এগোচ্ছে। আর একটু এগোলেই গাড়ি পুলের মাঝে পড়ে যাবে। আদিল তো পাগলের মতো ছুট দিল গাড়ির দিকে। নূর তখনও আপন মনে খুশি মতো গাড়ি চালানোর মজা নিচ্ছিল। আদিল নূরের গাড়ি থামাতে দৌড়ে ছুট লাগালো আর চিল্লিয়ে নূরকে ডাকতে লাগলো বারংবার। আদিল বলে উঠল, নূর, এ কি করছো তুমি? গাড়িটা বন্ধ করো। ওই যে ওই লাল বাটনটা চাপ দাও। কিন্তু নূর তো গাড়ির ভেতর থেকে কিছুই শুনতে পাচ্ছে না। আদিল নূরের গাড়ি থামাতে ওর গাড়ির কাছে আসতে চাইলো, কিন্তু নূর এলোমেলো ভাবে স্টিয়ারিং ঘোরানোতে ঠিক মতো যেতে পারছে না আদিল গাড়ির কাছে। বিহানও ততক্ষণে চলে এসেছে। এসব দেখে তো ভীষণ ঘাবড়ে গেল বিহান। আদিল নূর দুজনের জন্যই চিন্তা হচ্ছে তার, কারণ আদিল নূরকে বাঁচাতে গিয়ে নিজের গাড়ি সামনে চলে গেছে। বিহানও কোনোভাবে চেষ্টা করছে গাড়িটা থামানোর, কিন্তু এই মুহূর্তে ভেতর থেকে ছাড়া এই গাড়িটা বন্ধ করা যাবে না। আদিল গাড়িটা ধরতে যাচ্ছে, কিন্তু নূরের এলোমেলো স্টিয়ারিং ঘোরানোতে সে ঠিক মতো ধরতে গিয়েও বারবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। পরে হাতে পায়ে অনেক জায়গা ব্যথা পেয়ে ছিলেও গিয়েছে। তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই আদিলের। তার জান তো আটকে আছে নূরের মাঝে। যে করেই হোক নূরকে বাঁচাতে হবে তাকে, না হলে যে সে নিঃস্ব হয়ে যাবে। নূরে কিছু হয়ে গেলে বাঁচবে কি করে সে? এবার প্রচন্ড নিজের উপর রাগ হলো। এতটা যে নিজেকে গুলি করে দিতে ইচ্ছে করছে। সে কিভাবে এতটা বেখেয়ালি হয়ে গেল? গাড়ি লক করে আসলে এমনটা হতোই না। তার জানটা আজ এভাবে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছাতো না। গাড়ি প্রায় পুলের কাছে চলে এসেছে। তা দেখে তো আদিলের হৃৎপিণ্ড কাঁপতে লাগলো ভয়ে। আদিল এবার সুযোগ বুঝে লাফ দিল গাড়ির ওপর। গাড়ির ছাদে উঠে সজোরে ঘুষি মেরে গাড়ির দরজায় কাঁচ ভাঙলো। এতে অনেকটা কাঁচ লেগে হাতটা কেটে গেল। কাঁচ ভেঙে গাড়ির ভেতর হাত ঢুকিয়ে গাড়ি ইঞ্জিন বন্ধ করলো। গাড়িও বন্ধ হতেই দেখে যেন প্রাণ ফিরে পাওয়ার মতো জোরে নিঃশ্বাস ছাড়লো। গাড়ির উপরে মাথা ঠেকিয়ে দম ছাড়লো সে। আত্মাটা যেন গলায় আটকে গিয়েছিল তার। হঠাৎ রাগ হলো ভীষণ। আদিল গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে নূরের হাত টেনে বের করলো গাড়ি থেকে। এদিকে আদিল ওভাবে কাঁচ ভাঙায় নূর কিছুটা ভয়ে চুপসে আছে। তার উপর আদিল নূরকে বের করে রাগে তার গায়ে হাত তুলতে নিল। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আর ভয়ে জড়সড় হয়ে গেল নূর। আদিল রাগের বশে হাত তুললেও সে হাত আর নূরের গায়ে পড়ল না। হাত মুষ্টি করে রাগে গাড়ি ভাঙা কাচের উপর আবারও ঘুষি মারল আদিল। রাগে শুয়ে ধমকে বলে উঠল নূরকে, পাগল হয়ে গেছো তুমি?
কি করছিলে এসব? হ্যাঁ, সবকিছু তোমার কাছে খেলা মনে হয়? এখন কি হতে পারতো তুমি জানো, ইডিয়েট। এদিকে বিহান সেখানেই দৌড়ে আসে, আদিলকে শান্ত করার উদ্দেশ্যে বলে উঠল, শান্ত হ আদি, ভাবি কি এসব বুঝে? তাকে আর কিছু বলতে না দিয়ে আদিল চিৎকার করে বলে উঠল, কেন বুঝবে না? কেন বুঝবে না? ওর কিছু হয়ে গেলে কি করতাম আমি? সাথে সাথে বিহান তাকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, আচ্ছা আচ্ছা, আগে শান্ত হ, ভাবি ভয় পাইতেছে, দেখ না। বলেই বিহান জমিলাকে ইশারায় বোঝালো নূরকে নিয়ে যেতে এখান থেকে। জমিলা এসে নিয়ে গেল নূরকে। বিহান আদিলের হাতের অবস্থা দেখে জলদি ফার্স্ট এড বক্স এনে তার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। কিছুক্ষণ পর যখন আদিল একটু শান্ত হলো তখন তার তীব্র অপরাধবোধ জাগলো। তখন চিন্তার মাথায় নূরকে কিভাবে বকে দিল সে। ভুল তো ওর নিজের ছিল। গাড়িটা না খোলা রাখলে তো এমন কিছুই হতো না। তাহলে শুধু শুধু অ্যাঞ্জেলকে এভাবে রাগ দেখালাম। কিভাবে ভুলে গেলাম ও তো আর দুটো মানুষের মতো স্বাভাবিক বুদ্ধিমত্তার না। মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়ে গেছে। অনেক কষ্ট করে ওর মন থেকে নিজের জন্য ভয়টা সরিয়েছিল। আজ আবারও একই কাজ করলো ও। নূর যদি আবার ওর থেকে দূরত্ব করে ফেলে তাহলে কি করবে ও? এখন যে আর দূরত্ব নিতে পারবে না সে। আদিল উঠে দ্রুত পায়ে উঠে বাসার ভিতর চলে গেল। নিজের রুমে এসে নূরকে পেল না সে। ভাবলো হয়তো জমিলার রুমে আছে, কিন্তু সেখানে এসেও পেল না নূরকে। আদিল এবার জোরে জোরে জমিলাকে ডেকে জানতে চাইলো নূর কোথায়। প্রতি উত্তরে জমিলা বলে উঠল, কেন? আমি তো বৌমণিকে রুমে বসিয়ে রেখেছিলাম, ওর জন্য দুধ আনতে গিয়েছিলাম। কেন বৌমণি রুমে নেই? জমিলার কথা শুনে আবারও ভয় জমলো আদিলের মনে। সে কি তার কঠোরতা নূরকে হারিয়ে ফেলবে? না না, নূরকে সে হারাতে দিবে না, কিছুতেই না। নূর এখানে কোথাও আছে। বাইরে যেহেতু যায়নি তাহলে ভিতরে কোথাও আছে। আদিল এবার পাগলের মতো হর্নে হয়ে সারা বাড়ি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় ছাদে এলো সে। ছাদের মাঝামাঝি আসতেই গুনগুন করে কাঁদার আওয়াজ পেল। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখলো নূর ছাদে ছোট্ট ঘরটার পেছনের সাইডে দেয়াল ঘেঁষে বসে আছে। নাক টেনে টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ নাক মুছছে বারবার, আবার কাঁদছে। নূরকে এভাবে দেখে আদিলের অপরাধ বোধ যেন তীব্র থেকে তীব্র হলো। নূরের জন্য বড্ড মায়া হলো। নূর তখনও আদিলকে দেখেনি। নূর ওর পুতুলটাকে হাতে ধরে কাঁদো কাঁদো গলায় করুণ সুরে বলে উঠল, জানিস টুকি, আমাকে কেউ ভালোবাসে না, সবাই বকে, সবাই মারে। পাগল তো আমি, তাই। মা বলে আমি পয়দা হতেই কেন মরে গেলাম না। বাবা বলে আমি নাকি তাদের আপদ। বোনেরাও বকাঝকা করে আর মারে। আজ তো হিরো আমাকে পাগল বলল। অনেক বকেছে আমায়, আমার অনেক কষ্ট হচ্ছে। হিরো সবার মতো পাগল বলল আমাকে। আমাকে কেউ পছন্দ করে না। আমি আর এখানে থাকবো না। আমি আমি আর তুই সবার থেকে দূরে কোথাও চলে যাব, অনেক দূরে। নূরের কথা শুনে আদিলের দু চোখ নোনা জলে ভরে উঠল। বুকের মাঝে দুমড়ে মুচলে গলা পাকিয়ে যাচ্ছে যেন। চেহারা হলো আরো করুণ। সে আজ তার অ্যাঞ্জেলকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। তার জন্যই তো নূর ওকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। বাকিদের মতো সেও কষ্ট দিয়ে ফেললো ওর নূরকে। এই অপরাধে নিজেকে সহস্রবার ছুরি আঘাতে ভিন্ন ভিন্ন করে ফেলতে মন চাচ্ছে। কিভাবে কাঁদছে ওর কলিজাটা। আদিল এগিয়ে গেল নূরের সামনে। এবার আদিলকে দেখতে পেল নূর। নূর দেখেই ভয়ে আরো ছিটিয়ে জড়সড় হয়ে গেল দেয়ালের সাথে। তা দেখেই তো আদিলের আরো কষ্ট হচ্ছে। আদিল নূরের সামনে বসে হাঁটু গেড়ে দু হাতে দুটো কান ধরে করুণ গলায় অপরাধীর ভাবে বলে উঠল, আম সরি অ্যাঞ্জেল, ভুল হয়ে গেছে আমার, অনেক বড় ভুল। আমার অ্যাঞ্জেলটাকে আমি বকে দিয়েছি। তখন তোমাকে ওভাবে দেখে আমি যে ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যেত না, তুমি অনেক ব্যথা পেতে। তোমার কিছু হয়ে গেলে কি করতাম আমি বলো? তাই তোমাকে বকে দিয়েছি। তুমি আমাকে মারো, তার জন্য যত খুশি মারো, আমি কিচ্ছু বলবো না। তবু আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা বলো না মাই অ্যাঞ্জেল। তোমাকে ছাড়া যে আমি একদম নিঃস্ব, তুমি ছাড়া কেউ নেই আমার। নূরের ভয় কমলো, চোখে মুখে কেমন কোমলতা এলো আদিলের কথায়। হঠাৎ তার চোখে পড়ল আদিলের হাতে ব্যান্ডেজ। নূর মুহূর্তেই যেন সব ভুলে আদিলের কাছে গিয়ে ওর হাত ধরে চিন্তাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, তোমার হাত কেটে গিয়েছে? ব্যথা লাগছে বুঝি? অনেক ব্যথা? কেঁদো না, হ্যাঁ? আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো।
আল্লাহ তোমার ব্যথা ঠিক করে দেবে। নূরের কথা শেষ হওয়ার মাত্রই আদিল ঝট করে টেনে ওকে বুকের মাঝে শক্ত করে গেঁথে নিল। যাকে সে এত কষ্ট দিল সেই এখন ওর জন্য দোয়া চাইছে। এই অমূল্য রত্ন কোথায় পাবে সে? আদিল এবার দুহাতে নূরের মুখটা ধরে সারা মুখে অজস্র চুমুই চুমুই ভরিয়ে দিল। তারপর আবারও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তাকে, যেন তার অ্যাঞ্জেলকে কলিজার মাঝে ঢুকিয়ে নেওয়ার অদম্য ইচ্ছে শক্ত করে বুকের মাঝে মিশিয়ে নিয়ে ধরা গলায় আদিল বলে উঠল, আমাকে ছেড়ে কখনো যাস না পাখি, তোকে ছাড়া যে আমার আর নিঃশ্বাসটাও চলবে না। পরের দিন আদিল আজ অফিস থেকে ফিরছে না। রোজ যে সময় আসে আজ অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, তবুও আদিলের দেখা নেই। নূর সেই কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু আদিল না আসায় সে ধীরে ধীরে অস্থির হয়ে উঠেছে। এই গত 2 মাসে নূর আদিলের প্রতি অনেক বেশি অভিভূত হয়ে গিয়েছে। আদিল ছাড়া সে কিছুই বোঝে না, কিছুই ভালো লাগে না তার, হবেই বা না কেন। সবার কাছে অবহেলিত নূর যে আদিলের কাছে রাজরানী। এত ভালোবাসা আদর যত্ন কখনো পায়নি সে। সেই মানুষটার প্রতি আসক্ত না হয়েই থাকি বাকি করে। নূরও পারেনি। তার অবচেতন মনের সবটা জুড়ে এখন আদিলের বসবাস। অবুঝ নূর পনয় বোঝে না, সে জানে না এই অনুভূতির নাম কি, আর এই অনুভূতির বহিঃপ্রকাশ কিভাবে করতে হয়। শুধু জানে আদিল ছাড়া যে তার আর চলবে না। আদিলে আসার সময় হলেই সে দরজা খুলে বসে অপেক্ষা করে তার জন্য। আর সম্মুখে আদিলের গাড়ি আসা দেখলেই হাসি ফোটে তার মুখে। আদিল গাড়ি থেকে নামতে না নামতেই ছুটে গিয়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। দুহাতে আদিলের গলা পেঁচিয়ে জড়িয়ে ধরে তাকে। আদিলও সানন্দে তার অ্যাঞ্জেলকে জড়িয়ে নেয়, আর দুহাতে নূরের কোমর পেঁচিয়ে ধরে তাকে শূন্যে তুলে গোল গোল ঘোরাতে থাকে আদিল। তাতে খিলখিল করে হেসে ওঠে তার প্রাণপ্রিয় অ্যাঞ্জেল। সেই হাসিতে ঝলমল হয় আদিলের রাজ্য। তবে আজ তা হচ্ছে না। নূর সেই কখন থেকে বসে আছে আদিলের পথ চেয়ে। বিকাল থেকে বসে থাকতে থাকতে রাত হয়ে গেল, তাও আদিল আসছে না। আসছে না তার হিরো। নূর ধীরে ধীরে অস্থির হয়ে উঠেছে। আদিলের কিনে দেওয়া ফোনে কয়েকবার ফোন দিয়েছে, আর এতদিনে ভালোভাবে ফোন করতে শিখে গিয়েছে নূর। কিন্তু আদিল এই প্রথম নূরের ফোন ধরছে না। নূর এতে আরো অস্থির হয়ে যাচ্ছে। যে কোনোভাবে তার হিরোকে চাই এখন। ধীরে ধীরে নূরের অস্থিরতা বাড়ছে, সাথে যুক্ত হচ্ছে এবার কান্নাও। নূর নাক টেনে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, বলছে, হিরো, হিরো আসছো না কেন? আসছো না কেন? আমার হিরোকে এনে দাও। জমিলা এসে অনেকবার বুঝিয়ে নিয়ে যেতে চাইলো নূরকে, কিন্তু নূর যাচ্ছে না। ওভাবেই বসে থেকে কাঁদছে আর আদিলের কথা বলছে। ধীরে ধীরে কেমন হাইপার হয়ে যাচ্ছে সে। এমন সময় আবির এলো সেখানে। নূরের এই অবস্থা দেখে দ্রুত তার কাছে গিয়ে চিন্তিত মুখে বলে উঠল, আরে আরে ভাবি, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? তুমি শুধু নামটা বলো একবার। দেখো এই আবির তার কি হাল করে। গাধার উপর উল্টো লটকিয়ে উগান্ডায় না পাঠিয়েছি তো আমার নাম লেডি কিলার নয়। বলো কে কি বলেছে তোমায়?